জি, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা শোনা যায় না? কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। জি। শোনা যাচ্ছে, একটু কথাটা আজকে বাজছে। এটা যাচ্ছে। বাজছে না স্যার, ওই যে মানে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না আর কি। সিস্টেম আছে, ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, ইকো ক্লিয়ার হচ্ছে? হতেছে, প্রতিধ্বনি হতেছে। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখনো ক্লিয়ার না স্যার। এখন শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার স্যার। জি স্যার। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিগ্যাল স্টাডি এড কর্তৃক ল্যান্ড ভ্যাটিং কোর্সের ডে 3 তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আপনাদের আজকে ডে কত? ডে 3 না ডে 4? ডে 3 স্যার। ডে 3, ওকে, ঠিক আছে। আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভেটিং দেখাবো। তো আজকে সময় দিবেন এটা কিনা একটু দেখি। আমার সাথে সাথে আজকে আপনারা কিন্তু ভেটিং করবেন, ঠিক আছে? আমরা সবাই কিন্তু আজকে ভেটিং করব, ওকে? ইনশাল্লাহ স্যার। সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হবেন, না হলে বুঝতে পারবেন না কিন্তু। সবাই একটু খাতা কলম নিবেন এবং আমি যেটা বলবো সেটা নোট করতে হবে, ঠিক আছে? সবাই খাতা কলম। সো দেখেন, আজকে সর্বপ্রথম আমরা ভেটিং এ যাব। তো আজকে টপিকস তিনটা। আজকে আমরা প্রথমে ভেটিং করব, একটু ব্যাপক আলোচনা করব ভেটিং এর বিষয়গুলা। তারপরে আমরা দলিলের বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং মানে দলিলের ফরম্যাটটা সম্পর্কে আলোচনা করব। এবং দলিলের ভিতরে আপনারা জানেন অনেক সময় সংক্ষিপ্ত বিভিন্ন রকম কথাবার্তা থাকে। তো যেই যেই শব্দগুলো আমরা যদি আক্ষরিক অর্থে না জানি বা না বুঝতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দলিল বা খতিয়ান পড়াটা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো এই হলো বিষয়। তো এখন আপনারা সবাই খাতা কলম নিবেন, কারণ আপনারা জানেন অনলাইনে একদম সরাসরি যদি দেখানো যায় সেক্ষেত্রে আমি অনেক সময় আপনাদের বোর্ডে লিখে দেখাইতে পারতাম। অনলাইনে বিষয়টা একটু প্রতিবন্ধকতা থাকেই, তারপরেও আমি আপনাদের ক্লিয়ার করে দিব। যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সর্বোচ্চ ফিজিক্যাল যেভাবে ক্লাস হয় সেইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে আপনারা খাতায় নোট করবেন, ওকে? তো এখন আপনি দেখেন, আজকে আমরা যেই ভেটিংটা করব, তো সেই ভেটিংটা একটু বলি। এই ভেটিংটার হচ্ছে, লেখেন, একটু নোট করেন সবাই, তাহলে সুবিধা হবে। সবাই সবাই কি খাতা কলম আছে সবার সামনে? আছে কিনা? আচ্ছা স্যার। আমাদের সবার সামনে খাতা কলম আছে তো? আচ্ছা স্যার। ওকে, তাহলে লেখেন আর এস খতিয়ান নম্বর 350। তো আমরা এইভাবে লিখবো, বাম পাশে, বাম পাশে এইভাবে লিখবেন। প্রথম বাম পাশ মানে এই যে খাতা, ভেটিংটা কিভাবে করবেন, অরিজিনালি যেভাবে করবেন ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে ট্রেন আপ করবো আজকের থেকে, ঠিক আছে? এই যে খাতা,
ঠিক আছে, খাতা একটা নেন। তো খাতার মাঝ বরাবর, ঠিক আছে, ভাঁজ হবে একটা। ঠিক আছে, খাতার মাঝ বরাবর কি হবে, একটা ভাঁজ হবে। ঠিক আছে, আজকের থেকে কিন্তু আপনাদের একেবারে ফুললি প্র্যাকটিক্যাল, মানে একদম আমি করে করে দেখাবো প্রত্যেকটা জিনিস। আগেও দেখিয়েছি, আজকের থেকে মানে আরো বেশি ডিপলি যাব আমরা ইনশাল্লাহ। তো এই যে আমরা খাতাটা নিলাম, খাতার মাঝখানে এক পাশে লিখবেন, এই পাশে লিখবেন। এখন এই যে ভেটিং গুলো করতেছে, এটা প্রফেশনাল ভেটিং। ঠিক আছে, আমরা মূলত বিভিন্ন ক্লায়েন্ট বলেন আর যে কোনো ব্যক্তির কাজ বলেন না কেন, আমরা মূলত যখন করব, তো এই পাশে বাম পাশে আমরা প্রথমে দাগ নম্বর, দাগ নং, এই দাগ নং কথাটা লিখেন, তার নিচে একটা আন্ডারলাইন করেন, এখানে লেখেন সিএস, তারপরে এস এ, তারপরে আর এস, তারপরে বিএস। এটা লেখেন সিএস এস এ আর এস বিএস। লিখছেন? আজকের থেকে কিন্তু আমিও আপনাদের একদম ডিরেক্টলি করিয়ে দেবো প্রত্যেকটা। এতদিন কি করেছি আমি বলেছি, আপনারা বুঝেছেন, আর আজকে কিন্তু আপনারা নিজে হাতে করে করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে যে বুনিয়াদী প্রশিক্ষণ। কিন্তু আজকের থেকে প্রত্যেকটা ক্লাসে আপনারা নিজেরাই করবেন। মাহবুব ভাই লিখছেন তো? জি স্যার, লিখছি স্যার। আচ্ছা, তাহলে এবার লেখেন সিএস এস এ আর এস এবং বিএস। লিখছেন? জি স্যার। এবার একদম এই যে যে খাতাটা বললাম, অর্থাৎ মাঝখানে দেখলেন এটা মার্জিন করলাম, এই যে যেটা মার্জিন করলাম, এই মার্জিনের ডান পাশে লেখেন আহ খতিয়ান, খতিয়ান নং। ঠিক আছে, খতিয়ান নং, এই খতিয়ান নং এর নিচেও লিখবেন সেম কথাবার্তা কিন্তু, হ্যাঁ, এর নিচেও সেম কথাবার্তা লিখবেন আপনারা, সিএস এস এ আর এস এবং বিএস, সেম কথাবার্তা লিখবেন। ক্লিয়ার? দুইটা পাশ আপনারা কিন্তু এই যে লিখতেছেন, তো এটা কিন্তু আপনাদের মানে লেখার পরে সবাই আমাকে সাবমিট করে দিবেন। ঠিক আছে, এটা আপনাদের কিন্তু আপনি সঠিকভাবে আপনারা ভেটিংটা করতেছেন কিনা এটা কিন্তু আমি জাস্টিফাই করবো। সবাই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই সাবমিশন দিবেন আজকের এই ক্লাসটা কিভাবে করলেন, এটা কিন্তু আমি দেখবো। ওকে, ক্লাসের শেষে সবাই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সাবমিশন দেবেন, আমি প্রত্যেকেরটা দেখবো, যার যেখানে দুর্বলতা আছে সেটা আমি ফাইন্ড আউট করে দেবো। তো আমরা স্যার। দুনো পাশে কি লিখছে? জি স্যার। জি স্যার। ওকে, এবার সিএস যে আহ দাগ নম্বরের কথা বললাম, ঠিক আছে, সিএস দাগের নিচেই লেখেন 1832। ঠিক আছে, সরি, ভুল হয়েছে, আর এস দাগ, আর এস দাগের নিচে 1832 লেখেন। জি স্যার। আর এস দাগের নিচে আপনারা 1832 লেখেন, এবং আর এস খতিয়ান মানে বাম পাশে তো দাগ নম্বর লিখেছি তাই না, আমরা বাম পাশে দাগ আর ডান পাশে খতিয়ান নম্বর লিখছি। জি স্যার। তো এই যে, সরি, হয়ে গেল, তবে খতিয়ান, তো এই এভাবে লিখবেন। এই যে আর এস এর যে নিচেই, এটাও আর এস, এভাবে নিচে একটা দাগ দিবেন, এভাবে নিচে এভাবে দাগ দিয়ে আর এস খতিয়ান নম্বরের নিচে লিখবেন 350, এবং আর এস দাগের নিচে নেবেন 1832। ঠিক আছে, এবার বিএস দাগ নম্বর লিখেন, বিএস দাগটা আমরা একটু ফাঁকা রাখি, আমি পরে এটা বলে দিচ্ছি। বিএস দাগটা এখন লাগতেছে না, সে ধরেন, না লিখে ফেলেন তাও। বিএস দাগ নম্বর লেখেন 5227, বিএস দাগ নম্বর লেখেন 5227, আর বিএস খতিয়ান নম্বর লেখেন 1343।
52 27 13 43। দিচ্ছি এখন স্যার। ডেটিং করার জন্য আমাদের ইনফরমেশন গুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি, বুঝেন? কিন্তু আপনারা কিন্তু এখন পুরো প্র্যাকটিক্যালি দেখছেন, আপনাদের পুরো নিজেরাই আজকে করবেন, দেখবেন ক্লাস করার পর আপনাদের খুব ভালো লাগছে মনের মধ্যে, কারণ আজকে আপনারা নিজেরাই করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে সুন্দর করে নোট করবেন। আলাউদ্দিন ভাই লিখছেন তো? জি লিখেছি, জি। ওকে, এবার দেখেন, আমরা যখন একটা লিগ্যাল ভেটিং করি তখন আমাদের সবার আগে যে বিষয়গুলো আসে, যে যে ব্যক্তি বা সে ব্যক্তি হতে পারে বা আমার ফ্যামিলির কেউ হতে পারে বা আমার ক্লায়েন্ট হতে পারে, যে কোনো ব্যক্তি আসুক না কেন, সবার আগে তার ইনফরমেশন গুলো আমার লাগবে, অর্থাৎ তার দাগ নম্বর এবং তার খতিয়ান নম্বর। ঠিক আছে, এখন দাগ নম্বর পাইছি আমরা, খতিয়ান নম্বরও পাইছি। এখন সর্বপ্রথম আমরা ভেটিং করতে গেলে আমাদের কি কি লাগে একটু জানি, একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। ভেটিং করতে গেলে আমাদের কি কি লাগে 1 নম্বরে বলেন তো? দলিল স্যার। পর্চা, সবার আগে পর্চা লাগবে। 2 নম্বর হচ্ছে দলিল। 3 নম্বরে লাগবে দাখিলা। মিউটেশন। 4 নম্বরে অন্য অন্য যে কাগজপত্র অনেক কিছু লাগতে পারে, যে ওয়ারিশন সনদ, এগুলো হিয়ারিং এর সময় লাগে বা এগুলো ভেটিং এর সময় লাগে না। তো ওয়ারিশন সনদ অনেক সময় ওয়ান্টিং এ চাইলে দেখার জন্য ওয়ারিশন সনদ কিন্তু এটার সাথে অ্যাটাচমেন্ট করা লাগতে পারে। ঠিক আছে, এনআইডি কার্ডের কপি, ওয়ারিশন সনদ, যে যদিও বা এগুলো ভেটিং এর মধ্যে লেখা যায় না বা লেখা হয়ও না, তারপরে সাপোর্টিং হিসেবে কিন্তু এগুলো দিয়ে দিতে হয়। যেমন কেন দিয়ে দিতে হয়, মনে করেন যে আপনার আহ যাদের কাছ থেকে প্রপার্টি কিনছেন, আমার কিন্তু প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, মাথার মধ্যে নিয়ে নিবেন। মনে করেন যে আপনি একটা প্রপার্টি এখন কিনবেন, ঠিক আছে, প্রপার্টি কিনবেন, তখন এইটার আপনি ভেটিং করবেন বা করাবেন কারোর দিয়ে। এখন আপনি কয়জন ব্যক্তির কাছ থেকে কিনছেন? 1 জন 2 জন। মনে করেন 2 জন ব্যক্তির কাছ থেকে আপনি প্রপার্টিটা পারচেস করলেন বা করার পরে এই আপনি বললেন যে এই 2 জনই মূলত হচ্ছে যে এই জমির মালিক। তো আমি এই জমি যদি কিনি, তাহলে তো আমার কোনো আর ওয়ারিশ অবশিষ্ট নাই যে তারা আমার বিরুদ্ধে মামলা করবে। তো এই ক্ষেত্রে প্রপার্টি কেনার আগে সবাই ওয়ারিশন সনদপত্র চায় বা যাচাই করে। তো ভেটিং যারা করবেন তারাও একটা ওয়ারিশন সনদ জাস্টিফাই করে ওখান থেকে নিতে হবে। চেয়ারম্যান বা যারা ল্যান্ড বিক্রি করতে চায় তাদের কাছ থেকে নিতে হবে, যাচাই করতে হবে সঠিক ওয়ারিশন সনদ কিনা। যে ওই ভেটিং এ দেখা যাচ্ছে আপনি 2 জনের কাছ থেকে কিনলেন, কিন্তু আসলে এই জমির মালিক আসলে 5 জন। এই জন্য সাপোর্টিং হিসেবে অনেক সময় ওয়ারিশন সনদটা লাগে। ঠিক আছে, মূল কথা হচ্ছে পর্চা এবং দলিল এবং মিউটেশন, এই 3টা জিনিস লাগবে। এখন আমরা প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করব যে আমরা পর্চা এখানে দেখব, দলিল দেখব। তার আগে আমাদের যে প্রপার্টিটা বিক্রি করবে তার খতিয়ান নম্বর এবং দাগ নম্বরটা আমরা কিন্তু দেখেছি এবং বলেছি দাগ ভাঙাতে হয়। দাগ ভাঙানোর একটা কথা বলেছিলাম, মনে আছে? দাগ ভাঙানোর রিপোর্ট মনে আছে কিনা? জি স্যার, গত মনে আছে। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম দাগ ভাঙানোর রিপোর্টের কথা। অর্থাৎ আপনি যে ল্যান্ডটা ভেটিং করবেন সেটার কিন্তু দাগ ভাঙাতে হবে। অর্থাৎ সিএস এর এগেনস্টে এস এর দাগ কোনগুলো, এস এর এগেনস্টে আরএস, আরএস এর এগেনস্টে বিএস কোনগুলা, এগুলো একটা রিপোর্ট বা সাদা কাগজে জাস্ট লিখে নিতে হবে। এখন আমরা ভেটিং করতে গেলে দাগ নম্বর কিন্তু 1832। এখন আমাদের এই দলিলটাই যাইতে হবে। এই যে আমাদের দলিলটা দেখেন, এই দলিলটা আমাদের যে ব্যক্তি আমার কাছে প্রপার্টিটা বিক্রি করতে চাচ্ছে তার দলিল। এখন এই দলিল আমার যাইতে হবে, আমার দাগ নম্বর ছিল 1832। এখন আমি মূল দলিলে কিন্তু চলে যাব। দেখেন মূল দলিলে কত নম্বরে ইসে যাব? 7 নম্বর কলমে, তাই তো? 7 নম্বর কলমে যেখানে আছে কি মালিকানার ধারাবাহিক বিবরণ, এই যে 7 নম্বর কলমে। ঠিক আছে, এখন আমার দাগ নম্বর কত ছিল বলেন? দাগ নম্বর কত ছিল? দাগ নম্বর 1832। 1832। আর খতিয়ান নম্বর ছিল কত? 350। 50। এখন আমরা এই ইনফরমেশনের এই মালিকানা ধারাবাহিক বিবরণের ভিতরে আমরা কিন্তু চলে যাব। হয়তো দাগ নম্বরও থাকতে পারে অথবা খতিয়ান নম্বরও থাকতে পারে। তো দেখেন তো এখানে কি আছে,
নিম্ন তফসিলে বর্ণিত 350 নম্বর খতিয়ান, দেখেন আমরা প্রথমেই কিন্তু পেয়ে গেলাম, তাই না? আমাদের খতিয়ান নম্বর ছিল কত? 350। 350 নম্বর খতিয়ানে মোতাবেক অর্জত আলী মালিক থাকা অবস্থায়। এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে এই যে খতিয়ান নম্বরটা, মনে করেন যে আপনি দাগ নম্বর জানেন, ঠিক আছে? আপনি দাগ নম্বর জানেন, কিন্তু আপনি খতিয়ান নম্বর জানেন না। দাগ নম্বর জানেন কিন্তু খতিয়ান কোনটা সেটা আমরা জানি না, এরকম হয় না অনেক সময়, হয় কিনা? তো হয় স্যার। কথা বুঝতে পারছেন? মনে করেন আপনি দাগ নম্বর জানেন, অর্থাৎ যে ব্যক্তি ব্যাটিং করবেন তার দাগ নম্বর জানেন, কিন্তু ওই ব্যক্তি কিন্তু আপনাকে খতিয়ান প্রোভাইড করতে পারে নাই, কিন্তু আপনার তো ভেটিং করা লাগবে। এখন খতিয়ানটা সংগ্রহ করা লাগবে না, লাগবে জি কিনা? স্যার। ওই লোক জি স্যার, যদি না দিতে পারে, তাহলে এই খতিয়ানটা আমরা কোথায় পাবো? স্যার অনলাইনে। অনলাইনে কোথায় পাবো? আর এটা তো আপনি বলছিলেন যে এটা একটা অনলাইনে লিঙ্ক সার্চ দেওয়া দিছিলেন যাবে। স্যার, মানে ই আচ্ছা, পড়ছে মানে এখন ওখানে এখনই পোস্ট করা আপনারা যাবে। যান, আপনারা গুগলে চলে যান, ই পর্চা, ই পর্চায় আপনারা যান, জি স্যার। এক্ষুনি যান, সবাই গুগলে সার্চ করেন, ই পর্চা যান। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে স্ক্রিন শেয়ার জুমের কোথায় করতে হয়? স্ক্রিন শেয়ারটা না আমি এখনই দেখাই দিতাম। স্ক্রিন শেয়ার, নিচেই আছে স্যার, একদম নিচে রিঅ্যাকশনের পাশে। আচ্ছা আমি পেয়েছি মনে হচ্ছে। দাঁড়ান। আপনি শেয়ার অপশনে যে তারপরে ইয়া দিয়ে দেন, ব্রাউজার সেই ডেস্কটপ শেয়ার দিয়ে দেন বা হ্যাঁ আমি পেয়েছি, দেখেন আমি এখনই আপনাদের দেখাই দিচ্ছি বিষয়টা। স্ক্রিন শেয়ার, একটু সময় দিবেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। স্যার আমি করব। জি, করেন। আচ্ছা, আপনারা কি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, এসছে, আপনারটাও এসছে। ওকে, এই যে ই পর্চা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ই পর্চা, জি দেখতে দেখুন, পাচ্ছি। এই দেখেন ই পর্চাতে গেলাম, ঠিক আছে? জি। ই পর্চাতে গেলাম, এবার দেখেন এখানে বিভাগ রয়েছে, বিভাগ, ঠিক আছে? তো আমি এটা মুন্সিগঞ্জের একটা পর্চা নিয়ে আপনাদের আলোচনা করছিলাম। তো এটা হচ্ছে বিভাগ ঢাকা, সিলেক্ট করলাম, জেলা মুন্সিগঞ্জ, ঠিক আছে? এটা উপজেলা যদি গজারিয়া দিলাম, ঠিক আছে? তো এখান এবার দেওয়ার পরে এটা আমাদের কোন পর্চা ছিল বলেন তো? প্রথমে কি করলাম, বিভাগে গেলাম, তারপর দেখেন জেলা, তারপর উপজেলা গজারিয়া, ঠিক আছে? যে কোনো একটা উপজেলা, প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা সিলেক্ট করলাম। এবার আমরা কোন খতিয়ানটা দেখবো? আর এস খতিয়ান স্যার। আর এস খতিয়ান, দেখেন আর এস খতিয়ান সিলেক্ট করলাম। এবার আমাদের মৌজার নাম দিতে হবে, কোন মৌজা? তো এটা ছিল চরবেতাকি, সিলেক্ট করলাম। আপনারা যে যে মৌজা সেটা সিলেক্ট করতে পারেন। এবার এই যে সিলেক্ট করার পর দেখেন খতিয়ানের তালিকা দেখতে পাচ্ছেন, খতিয়ানের তালিকা। এখন নিচেই দেখেন অধিকতার অনুসন্ধান বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? অধিকতার অনুসন্ধান, খেয়াল করছেন? জি জি। স্যার। এখন এই অধিকতার অনুসন্ধানে আমরা ক্লিক করলাম। আমাদের দাগ নম্বর কত ছিল? আর এস 1832। 1832, তাহলে 1832 আমরা লিখি। এবার আমাদের কাজ কি বলেন? এবার আমরা সার্চ দেব, খুঁজুন, আমরা দেখি, খুঁজি, দেখেন তো।
এবার আমাদের ক্লিক করলাম, দেখেন খতিয়ান নাম্বার কত আসলো দেখেন তো, 1832-এর মধ্যে খতিয়ান নাম্বার কত? 350। কত? 350। 350। 350। তাহলে আমরা যদি যদি আমরা কোনোভাবে যদি আমরা না দাগ নম্বর জানতে পারি, খতিয়ান নাম্বার না জানতে পারি, তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি দাগ নম্বর ধরে কি খতিয়ান নম্বর বের করতে পারবো? তাহলে কোথায় যাবেন? ই পর্চায়। ঠিক আছে, ই পর্চায় যাওয়ার পরে কি করবেন? বিভাগ সিলেক্ট করবেন, যে কোনো একটা বিভাগ। বিভাগ সিলেক্ট করার পরে যে কোনো একটা জেলা, ঢাকা জেলা মনে করেন, তারপরে মনে করেন উপজেলা, আপনাদের যে উপজেলায় বা এটা ল্যান্ডটা আছে সেই উপজেলা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে কোন খতিয়ান, সেটা সিএস এস আর এস, মনে করেন সিএস খতিয়ান হইলো। এবার এখানে যে যদি অধিকতর অনুসন্ধানে যে দাগ নম্বর দিবেন, দাগ নম্বর দেওয়ার পরে এটা খুঁজতে হবে, যেখানে খুঁজুন বাটনে সার্চ দিতে হবে। দিলে পরে আপনার কি হবে, যে এখানে লেখা আছে দয়া করে মৌজা নির্বাচন করুন। এখানে আমি মৌজা মানে নির্বাচন করিনি, দিলাম একটা। তো তারপরে আপনারা এখানে দাগ নম্বর দিয়ে দিবেন। দাগ নম্বর দিয়ে দিলে খতিয়ান নম্বর চলে আসবে, দেখেন। ঠিক আছে, এভাবে খতিয়ান নম্বর চলে আসবে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই, যারা জানতাম না তারা কি এটা জানতে পারলাম না? পারবো এবার আমরা সহজে? জি, পারবো ইনশাআল্লাহ। কে কে স্যার, বোঝেননি বলেন। জি বলেন। স্যার ওই নামজারি খতিয়ানটা আসে না কেন? কোথায়? ওখানে সার্ভে খতিয়ান দেখলাম আমরা, ওর হ্যাঁ, পাশে আছে সার্ভে নামজারি খতিয়ান, ওইটা সার্ভে আসে না? খতিয়ানটাই তো আসবে, সার্ভে খতিয়ানটাই তো আসবে। স্যার ওই মানে নামজারি খতিয়ানটা যেটা আমরা করি ওটা কি অনলাইনে যুক্ত হয়নি, না ভবিষ্যতে হবে? এটা হয়েছে। এই যে বিডিএস আপনাদের যে জরিপ আছে না, অনলাইন খতিয়ানও আছে, বুঝছেন? এটা হচ্ছে যে নামজারি খতিয়ানটাও আছে। এটা আপনারা ওই যে এসএলএন্ড অফিসে গেলে এটার তথ্যটা জানতে পারবেন, প্রসেসটা জানতে পারবেন। ঠিক আছে, এটা আপনার রেকর্ড, আমি যেটা দেখালাম সেটা হচ্ছে রেকর্ডীয় খতিয়ান। জি জি। ঠিক আছে, তাহলে আমরা যারা জানি না তারা তো শিখতে পারলাম নাকি? সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আমরা যে ভেটিং এ যাচ্ছিলাম সেটা আমরা দেখেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম মাথা খাটায় কাজ করতে হবে। আপনার কাছে যে কোনো ডকুমেন্টস নাই এই জন্য আপনি করতে পারবেন না, এরকম কিন্তু কোনো কিছুই না। সবকিছু নিজের মেধা দিয়ে বের করে ফেলতে হবে। তা এখন দেখেন, আমরা খতিয়ান নম্বর পেয়েছিলাম, দাগ নম্বর পেয়েছিলাম। এখন এখন ভেটিং এ আমরা যাচ্ছি। এখানে আমাদের বক্তব্যটা কি ছিল বলেন তো? এখানে বক্তব্যটা ছিল কি দেখি, যে 350 খতিয়ান মোতাবেক অর্জতালি মালিক থাকা অবস্থায় পরলোক গমন করিলে উহাতে 1 ও 3 নং 3 নং দাতা পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক। ঠিক আছে, তারপর লেখা আছে অপর দিকে উক্ত খতিয়ান মোতাবেক, মানে কোন খতিয়ান? ওই খতিয়ান মোতাবেক কি হয়েছে, জবেদা খাতুন মালিক থাকা অবস্থায় পরলোক গমন করিলে উহাতে 4 এবং 5 নং দাতা মাতার ওয়ারিশ সূত্রে মালিক। বুঝছেন? তার মানে আচ্ছা ভাই, এখানে একটা জিনিস হলো যে দলিলে তো ওই যা সাধারণত থাকে সিএস থেকে একটা টান, টানে, কিন্তু এখানে দেখলাম আরএস থেকে টানছে, ঘটনাটা কি? বিষয়টা হচ্ছে যে দলিলের ভিতরে সিএস থেকেও টানতে পারে, এস এর থেকেও টানতে পারে, আর এস থেকেও টানতে পারে। এটা কোনো বিষয় না, যে যে বিষয়টা এক একটা দলিলে এক এক রকম। যদি সিএস থেকে টানার প্রয়োজন হয় বা টানে, তাহলে সিএস থেকে করবেন। একই কথা তো, আর এস থেকে বা এস এর থেকে যাই বলেন না কেন, আমরা মনে করেন আর এস থেকে করলাম, যে আর এস থেকে নিচে যেভাবে নামবো সিএস থেকেও আর এস পর্যন্ত সেম ভাবেই নামবো, একই রকম। মালিকানাটা শুধু চেনটা টানতে হবে। ঠিক আছে মাহবুব ভাই? তাহলে এখানে দাতা 1 থেকে 3 নং পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক। আপনারা কিন্তু এইটা ভালো করে করবেন, এখানেই সবকিছু বিষয় থাকবে। ঠিক আছে, বিষয় কিন্তু এখানেই সবকিছু থাকবে। তাহলে পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক, তাই না? পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক। এখন আমরা একটু দেখবো,
350 নম্বর খতিয়ানে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, আমরা কার কাছ থেকে কিনেছি? কার ওয়ারিশ বলেন তো? অর্জত আলী, তাই না? আমরা কার ওয়ারিশ থেকে কিনেছি? 1 থেকে 3 নং পৈতৃক ওয়ারিশ হতে এখানে অর্জত আলী। তাহলে আমাদের প্রথম টার্গেট যে আমরা মূলত কার কাছ থেকে প্রপার্টিটা কিনলাম সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে ব্যক্তি সম্পত্তিটা বিক্রি করতে চাচ্ছে তার নাম দলিলের মধ্যে আছে কিনা। তো আমরা কার কাছ থেকে কিনেছি? অর্জত আলীর কাছ থেকে। এখন যে অর্জত আলীর কাছ থেকে কিনেছি, এখন আমাদের মূল খতিয়ানে কি যাওয়া দরকার কিনা, চেক করার দরকার কিনা, অর্জত আলী মালিক কিনা, দরকার আছে? বলেন তো। আছে স্যার। তাহলে আমরা একটু মূল খতিয়ানে যাব, তাই তো? মূল খতিয়ান কোথায় দেখি? এটা ল্যান্ডস্কেপে হয়ে গেছে। আপনাকে তো দেখতে কি অসুবিধা হচ্ছে? দেখেন তো, কষ্ট হচ্ছে দেখতে? কি অসুবিধা হচ্ছে? স্ক্রিন মানে এটা তো ল্যান্ডস্কেপ টাইপের হয়েছে, দেখতে অসুবিধা হচ্ছে কিনা? না স্যার, সমস্যা নেই। আপনারা দরকার হলে মোবাইলটা একটু ল্যান্ডস্কেপ টাইপের করে নেন। দেখেন তো এখানে কাদের নাম আছে, কেউ একজন করে সহযোগিতা করেন, দেখ বুঝতে পারেন কিনা। কার কার নাম আছে পড়েন তো। প্রথমত আবেদ আলী, তাই না? জি স্যার। এই খতিয়ানে আবেদ আলী মালিক কতটুকু অংশে বলেন? আবেদ আলী মালিক কতটুকু অংশে? 10 গন্ডা। এই কি বলেন, ভালো করে দেখে বলেন। 1 আনা 10 ঘন্টা। 1 আনা 10 ঘন্টা। তারপরে মনসুর আলী, তাই না? মনসুর আলী, মনসুর আলী কতটুকু মালিক? 1 আনা 10 ঘন্টাই। মনসুর আলু 1 আনা 10 ঘন্টা। তারপরে কি শামসুদ্দিন কতটুকু মালিক? 1 আনা 10 গন্ডা। আক্কাস একই আলী। একই। আচ্ছা, আক্কাস আলীর বাবা দেখেন সলিম উদ্দিন। খেয়াল করে দেখেন, তাহলে এই যে আমরা যত পর্যন্ত আলোচনা করলাম, মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে এই যে এখানে মনে করেন আবেদ আলী, মনসুর আলী, শামসুদ্দিন, আক্কাস আলী, এই কয়জনের বাবার নাম কি? সলিমউদ্দিন। সলিম উদ্দিন। তাহলে কিন্তু দেখেন, একজন, দুইজন, তিনজন, চারজন, চারজন পাইলাম তার বাবার নাম সলিম উদ্দিন। আচ্ছা, ভালো কথা। তারপরে আমরা তারামন বিবির মালিকানা কতটুকু? 15 ঘন্টা। এইটা কিন্তু 15 ঘন্টা। গুড, ভেরি গুড। তাহলে এই যে 15-র পাশে, সরি, 15-র পাশে যে এরকম একটা দাগ আছে, এটা কি কোনো কিছু? হ্যাঁ, বলেন এটা তো। হলো ভিখারি ভিখারি এটা চিহ্ন। ভিখারি চিহ্ন। উল্লেখ চিহ্ন। এটা কিন্তু কোনো পর্চার মানে ইয়ে না, কিন্তু অংশ না, কিন্তু এটা ইলেক চিহ্ন, ঠিক আছে? কাজে যেটা বলেন। তারপরে দেখেন এর বাবার নাম, এর এর এখানে জং মানে হাজবেন্ড, ঠিক আছে? এটা এনে ব্যক্তি হাজবেন্ড। তারপরে হচ্ছে মোহরজান বিবি 15 ঘন্টায় মালিক, তাই না? তার হাজবেন্ড এটা কি জং, চান মিয়া। তারপরে আলাউদ্দিন, এই আলাউদ্দিন কত অংশ মালিক? 1 আনা 7 ঘন্টা 2 করা। আচ্ছা, তারপরে মাহফুজ মিয়া, একই। তারপর সূর্যবান বিবি। 16 ঘন্টা 2 করা। 16 না 13। আচ্ছা, এখন আমরা কিন্তু দাগ নম্বর পাইলাম, দলিল পাইলাম, খতিয়ান পাইলাম। এখন আমাদের ভেটিং এ আমরা এক পাশে লিখেছি খতিয়ান আর এক পাশে লিখেছি দাগ, তাই না? এবার আপনারা কি করবেন যে জাস্ট করবেন, আমি একটু লিখে দেখাই। খতিয়ানটার একটু স্ক্রিনশট নেন আপনারা, বা আপনারা একটা খাতায় নাম লিখে ফেলেন। আপনারা এগুলো লেখেন, আলাদা জায়গায় লেখেন, ভেটিং এর মধ্যে করবেন না, আলাদা জায়গায় একটু লেখেন কষ্ট করে। আবেদ আলী লেখেন, আবেদ আলী, এগুলো লাগবে। একটু সবাই লিখি আবেদ আলী 1 আনা 10 ঘন্টা। একটু রাফে লেখেন, যেখানে আমরা ভেটিং করবো সেখানে লিখবো না। আবেদ আলী
এক আনা 10 ঘন্টা, মনসুর আলী 1 আনা 10 ঘন্টা, শামসুদ্দিন 1 আনা 10 ঘন্টা, আক্কাস আলী 1 আনা 10 ঘন্টা, পিং সলিমুদ্দিন, তারামন বিবি 15 ঘন্টা। এনার হাজবেন্ড নাম জমাদ্দার, লেখেন, বোঝা যাচ্ছে না কি আলী জমাদ্দার। আচ্ছা, মোহরজান বিবি 15 ঘন্টা, জং চান মিয়া আলাউদ্দিন 1 আনা 7 ঘন্টা 2 কড়া, মাহফুজ মিয়া 1 আনা 7 ঘন্টা 2 কড়া, সূর্যবান বিবি 13 ঘন্টা 2 কড়া। সবাই কি লিখেছে কিনা? একটু রাফ কাগজে লিখবেন বা অন্য জায়গায় লিখবেন। ওদের লেখা কি শেষ হয়েছে? দেখেন, এইগুলা কিন্তু, এই ক্লাসগুলো সাধারণত প্র্যাকটিক্যাল ক্লাস, অনেকের কাছে বোরিং লাগতে পারে। এগুলো আসলে প্র্যাকটিক্যাল ক্লাস, তো একটু বোরিং লাগবেই। যাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, বোরিং লাগবে, তারা লিভ নিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। আর যারা ক্লাস করতে ভালো লাগবে বা শিখতে চান, তারা ক্লাসে থাকবেন। কারণ এগুলা আসলে ল্যান্ডের ক্লাসের মতো না বা ফারাইজের ক্লাসের মতো না মজা দিয়ে পড়ানো যাবে। এটা মজা দিয়ে পড়ানোর কোনো উপায় নাই। এটা কিন্তু খুবই টাফ একটা বিষয়। এগুলো মেধা দিয়ে বুঝতে হবে, কষ্ট করতে হবে। ঠিক আছে? স্যার, তো সব একটা প্রশ্ন ছিল স্যার। জি, স্যার, করেন। এইখানে এই খতিয়ানের যে আমরা অংশের কথা জানি, এই যে আমরা এই 1 আনা 10 ঘন্টা, 1 আনা 10 ঘন্টা, তারপরে এইখানে 15 ঘন্টা যেটা আছে, এখন এই অংশ টোটালটা মিলিয়ে কি 16 ঘন্টা হওয়ার, জি, 16 জি, ঘন্টা সমপরিমাণ হওয়া লাগবে না? কিন্তু এখান তো আমরা সব পাচ্ছি 6-7 ঘন্টার মতো। অবশ্যই অবশ্যই যা আছে সব মিলে 16 ঘন্টা হবে। এখান অবশ্যই যা আছে সব মিলে 16 ঘন্টা হবে। এখান তো 7-8 ঘন্টা হয়, যেটা মনে হলো, নাকি আমি ভুল কেন করতেছি? 7-8 ঘন্টা কিভাবে হবে? প্রথম 4 জন ব্যক্তি 4 আনা, আপনি হিসেব করেন। জি স্যার, 4 আনা, আর পরে শেষের দিকে আছে 2 আনা, 4 আর 2 6 আনা, পরে 16 আনা এক, কি হবে, স্যার? 2, 3, 4। আচ্ছা, 5। এই পরটা, আচ্ছা, দেখেন, যোগ করেন আপনারা। ক্যালকুলেটর নেন বা যোগ করেন, দেখেন, আমরা একটু সবাই মিলে করার চেষ্টা করি। প্রথমটা আছে 1, 2, 3, 4, 4, পরে আছে কত, 5, 6, জি স্যার। 6 আনা, তাই জি তো? স্যার। জি স্যার। যদি 16 আনা না হয়, তাহলে বুঝে নিতে হবে খতিয়ানে ভুল থাকতে পারে। ঠিক আছে? 16 আনা মাস্ট বি হতেই হবে। তাহলে 1, 2, 3, 4, 4, 5, 6। আচ্ছা, 6 গন্ডা কত আমাদের এখানে? 6 আনা আলাদা লেখেন। গন্ডা 10, 20, 40, 40 আর 30 কত? 70। 70 আর 14 7-14। কত? 80, 84। 84, 84 আর 13 কত? 84 আর 94, 95, 96, 97, 97 স্যার। জি স্যার। 87, 97 গন্ডা। তো 97 গন্ডা কত আনা হয়? চার, চার, প্রায় 4 5 ঘন্টা। আনা। 5 আনা না, প্রায় 5 5 আনা তো আনা। হচ্ছে না। 4 আনা। 4 আনার পরে 4 কুড়ি 80, তাই তো? তাহলে হুম। আমাদের এদিকে কত আনা ছিল? 1, 2, 3, 4, 5, 6, 6 আর 4, 10। ঠিক আছে, 10 আনা হয়ে গেল। আমাদের গন্ডা থাকছে কতটা? আর কত ছিল মোট, কতটা গন্ডা? 93 গন্ডা বললাম না? কত গন্ডা বললাম? 97। 97 গন্ডা। তাহলে 10 আনা হওয়ার পরে আমাদের গন্ডা আছে 17টা, তাই তো? জি স্যার। তাহলে 10 আনা লিখেন আপনারা একটু কষ্ট করে। বাকি আছে আমাদের 10 আনা 17 ঘন্টা। 17 ঘন্টা, আচ্ছা। এবার 17 ঘন্টা থাক। এবার আমাদের কড়া আছে কয়টা দেখেন তো? 6 করা স্যার। 6 কড়া। তাহলে লেখেন 17 ঘন্টা, আমরা একটু অবশিষ্ট লিখে ফেলি। 17 ঘন্টা 6 কড়া। আর আমাদের আর কিছু আছে? ক্রান্তি না স্যার, ভ্রান্তি কি আছে? আর কিচ্ছু নাই স্যার। ক্রান্তি ভ্রান্তি নাই। এবার আমরা কড়ার কি সূত্র পড়েছিলাম বলেন? কড়ার কি সূত্র পড়েছিলাম?
আমাদের 3 ক্রান্তি সমান সমান 1 কড়া, তাই না? 3 ক্রান্তি সমান 1 কড়া, আমাদের কত কড়া আছে বললেন? 2 আর 2 4, 2 আর 2 4 আর 2 6, 6 কড়া। তাহলে 6 কড়া যদি হয়, তাহলে আমাদের আহ কত ক্রান্তি হয় বলেন? 2 ক্রান্তি। 2 ক্রান্তি, 2 ক্রান্তি হচ্ছে, তাই তো? তাহলে আমাদের আমাদের কি 16 আনা এখানে হচ্ছে? মনে হচ্ছে তো হচ্ছে না। 11 আনা হচ্ছে? তো হয় না স্যার, 16 আনা হবে কিভাবে? হ্যাঁ। 11 আনা হইতেই তো আমার কম পড়তেছে। তাহলে যদি যদি এরকম হয়, 16 আনা যদি না হয়, তাহলে আহ আচ্ছা, এইটা আপনাদের ইয়েটা ভুল আছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখেন, আপনাদের 16 আনা আরেকটা জের, আরেকটা পৃষ্ঠা আছে, এটার আরেকটা পৃষ্ঠা আছে, বুঝছেন? এই যে জের লেখা না, এখানে সবকিছু না, দেখি আরেকটা পৃষ্ঠা আছে কিনা। এই যে দেখেন আছে, এই যে আছে, এই যে আছে। তাই তো বলি, হবে না কেন? মানে বোঝা যাচ্ছে না? এটা 1 আনা, এটা 2 আনা, এটা 10 গন্ডা, এটা 10 গন্ডা, এটা 10 গন্ডা, এটা আবার 1 আনা, এটা 2 আনা। দেখেন 16 আনা কিন্তু হয়ে যায়, এই পরের পেজ আছে দেখছেন, 16 আনা হবেই। আরো ক্লিয়ার থাকলে তো হয়েছে কিনা? অবশ্যই হবে। জি স্যার, এখন ক্লিয়ার হ্যাঁ, স্যার। ষোলো আমি ওই আনা কিন্তু, পেজটাই খুঁজছিলাম স্যার, যে হ্যাঁ 16 আনা কিন্তু হবেই। তো এখন আমাদের এখন সবার নাম লিখতে হবে, এই পর্চাতে যারা আছে সবার নাম লিখে ফেলতে হবে। ঠিক আছে, দেখেন ব্যাটিং এর মধ্যে কিন্তু আমি লিখেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে যারা আছে সবার নাম দেখেন এখানে লেখা আছে। এই দেখেন, 1 থেকে শুরু করে, এই অর্জত আলী থেকে শুরু করে আবেদ আলী, মনসুর আলী, শামসুদ্দিন, আক্কাস আলী, তারাবান, মেহজান, আলাউদ্দিন, মাহফুজ মিয়া, সূর্যবান বিবি, আজিমুন্নেছা, ফরজে আলী, সকিনা খাতুন, নুরুল ইসলাম, আবুল হাশেম, আবুল কাশেম। দেখেন সবার নাম এখানে লেখা আছে, দেখছেন? সবার নাম, এবং সবার নামের পাশাপাশি যে তারা কত হিস্সা, কেউ 10 গন্ডা, এই 10 গন্ডা আপনারা এভাবে প্রত্যেকটা এভাবে লিখবেন যে 10 গন্ডা মানে হিস্সাটা লিখবেন, হিস্সার পরে তার অংশ অর্থাৎ দাগের অংশটা এবং খতিয়ানের অংশটা, প্রত্যেকেরই দাগে অংশ এবং খতিয়ানের অংশ। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো আর সবার কাছ থেকে কিনি নাই, কিন্তু সবার অংশ কেন লিখবো, তাই না? প্রশ্ন অনেকের হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যার কাছ থেকে কিনেন না কেন, 1 জন বা 2 জন, 3 জন কিনেন না কেন, আপনার এই পর্চায় সবার নামে উল্লেখ করতে হবে। কারণ পরবর্তীতে এটা নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, তখন কারা কারা রেকর্ডীয় মালিক ছিল, এটা কিন্তু ওই মামলার সময় এই ভেটিং অর্থাৎ ভেটিংটা অনুযায়ী আপনার ড্রাফট করতে পারবেন। এতজন খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিল, 10 জন বা 12 জন, তাদের কাছ থেকে 2 জন বা 3 জন কিনেছে, এরকম একটা মানে আপনারা মালিকানার চেনটা কিন্তু টানতে পারবেন সিভিল মামলার মধ্যে। এই জন্য এই ভেটিং করার সময় সবার নাম কিন্তু আপনারা লিখবেন। এখন আমরা কাদের ওয়ারিশের কাছ থেকে কিনেছিলাম? ভাই আমার একটা অর্পিত, কোশ্চেন ছিল। জি প্রশ্ন করেন। আমরা তো দাগে বের করলাম এবং খতিয়ানে বের করলাম, জি, কিন্তু অনেক সময় আরএস রেকর্ডে খতিয়ানে দেখি যে ওই যে মন্তব্য কলামে দখল থাকে, তখন আমরা আচ্ছা, তো দাগে বেশ, খতিয়ানে মিলাতে গেলে সমস্যা হয়ে যায়। খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। খুবই গুড কোশ্চেন, এরকম প্রশ্ন করতে হবে। এটাকে বলে গ্রুপ খতিয়ান। ঠিক আছে, মনে করুন এই একটা পর্চা, ঠিক আছে? তো এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, নাম, তাদের হিস্সা, এখানে একটা হিস্সা, এখানে একটা হিস্সা, এখানে একটা হিস্সা, তারপরে এমন মোটা দাগ দেওয়া থেকে খতিয়ানের মধ্যে। ঠিক আছে, তারপরে এখানে আরেকজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, এভাবে যায়। তো এই পাশে খতিয়ানের একদম ডান কর্নারে এইভাবে লেখা থাকে দখল, দখল কলাম, এভাবে থাকে, তাই তো মাহবুব ভাই? এটা কথা বলছেন। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। দখল কলামের মধ্যে দেখা যাচ্ছে এই খতিয়ানে যাদের নাম আছে, হ্যাঁ, তাদের নামই কিন্তু থাকতে পারে। যে রহিম থাকলে রহিম গং এভাবে লেখা থাকে, বা করিম গং, হ্যাঁ এভাবে লেখা থাকে, বা রফিক গং এভাবে লেখা থাকবে। তো এই যে রফিক গং আমি লিখলাম, তার মানে এই যে এই
প্রথম ব্যক্তির নাম যদি রফিক হয়, তাহলে রফিকের সাথে আরো যে এই দাগ, অর্থাৎ খতিয়ানের ভিতরে যে গ্রুপ খতিয়ানে যে দাগ এমন সোজা দাগ থাকে, এই দাগের ভিতরে যারা মালিক, তো সবার নাম না লিখে লেখা হয় একজন ব্যক্তির নাম লিখে পরে লেখা হয় গম। অর্থাৎ এই দাগের ভিতরেই যারা আছে, অর্থাৎ এই এই নির্দিষ্ট যে দাগ গ্রুপ খতিয়ান, এই দাগের মধ্যে যারা আছে তারা যে কোনো খতিয়ানে যে দাগগুলো অনেকগুলো দাগ থাকে, যে কোনো একটা দাগে এরা সবাই মালিক। তো এই জন্য খতিয়ানের ভিতরে আপনারা দেখবেন এই রেকর্ডের ভিতরে যদি কারোর নাম থাকে, কিন্তু থাকার পরেও যদি এই দখল কলামে যদি তার নাম না থাকে, তাহলে বুঝতে হবে যে ওরা দাগ রেকর্ডে আছে কিন্তু তাদের দখল নেই বা তারা প্রকৃত মালিক না। অর্থাৎ এই দখল কলামের মধ্যে যদি গ্রুপ খতিয়ান হয়, দখল কলামের মধ্যে যাদের নাম থাকবে তারা হচ্ছে প্রকৃত মালিক, এক কথায়। মাহবুব ভাই, এখন আমাদের খতিয়ানটা কত আনা? 16 আনা না হিস্সা, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। যদি এরকম হয়, এই যে দাগ কলামের মধ্যে, আমি আর একটু ক্লিয়ার করে দিই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সে আমি ক্লিয়ার করে দিই একটু। এক্স ওয়াই জেড এরকম একটা দাগ, তাদের হিস্সা, এটা 1 আনা, এটা 2 আনা, এটা 8 আনা। তো এটা 8 আনা অংশ মালিক। আবার ডাব্লু, আবার এ বি সি, এভাবে এরা আরেকটা গ্রুপের মালিক। তো এদেরও এইভাবে হিসাব মনে করেন দেওয়া আছে। এখন আপনি এদের কাছ থেকে কিনেছেন, ধরেন গ্রুপ খতিয়ান, তো এদের কাছ থেকে কিনেছেন, তো এরা কিন্তু এই খতিয়ানের 16 অংশ মালিক না, বুঝতে হবে, পুরো সম্পত্তির মালিক না। তো এরা মনে করেন 220 দাগের মালিক। এখন আমরা জানি এই দাগ বরাবর খতিয়ানে সম্পত্তির পরিমাণ থাকে, তাই না? থাকে কিনা? প্রত্যেকটা হুম, দাগ হুম, বরাবর একটা সম্পত্তি থাকে। এখন আমরা তো অংশ বের করা শিখেছি, তাই না? আনাগন্ডা হুম। করা ক্রান্তিতে অংশ বের করা শিখেছি। যে খতিয়ানে একদম সব শেষে যে সম্পত্তি থাকে সেটা দিয়ে একবার বের করতে হয়, এবং দাগ বরাবর যে সম্পত্তি থাকে সেটা দিয়ে একবার বের করতে হয়, যেটা দাগে, তাই তো? দাগে সম্পত্তি আর খতিয়ানে সম্পত্তি। এই যে এইটা আমি যেখানে লিখেছি দাগে এবং খতিয়ানে, এটা কিন্তু আপনারা শিখেছেন বের করা। এখন এই যে আমরা এখন সম্পত্তিটা বের করব, অর্থাৎ এই 220 দাগে যদি মনে করেন পর্চাতে যদি 20% জমি দেওয়া থাকে, ঠিক আছে, তখন আমরা কি করব? তখন আমরা আগে যেটা করতাম 16 আনার উপর হিসাব করতাম, তাই না? এখন হিসাব করব কয় আনা? যে মনে করেন এটা 1 আনা, এটা 2 আনা, কত আনা? তাহলে 2 আনাকে 3 আনা, 3 আনা আর 8 আনা কত? 11 আনা। তখন আমাদের সম্পত্তিটা কিন্তু ভাগ করতে হবে 11 আনা দিয়ে। মাহবুব ভাই, পুরা খতিয়ান দিয়ে ভাগ করা যাবে না কিন্তু। মাহবুব ভাই, বুঝেছেন কিনা? না, এটা তো ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার হয়নি? আবার একটু আমরা বলেন। আমরা সাধারণত পুরা সম্পত্তি হিসাব করি 16 আনা দিয়ে। হ্যাঁ, 16 না দিয়ে। 16 আনা দিয়ে, কিন্তু 16 আনা দিয়ে কখন করি? যখন পুরা সম্পত্তির আমার যখন গ্রুপ থাকবে না, এই গ্রুপ যখন থাকবে না, ঠিক আছে, এই গ্রুপ যখন থাকবে না, তার মানে দখল কোনো দখল বাইন্ডিং কলমে নেই। কোনো কিছু থাকবে না। হ্যাঁ, দখল কলমে তখন কিছু আমরা থাকবে না, তখন আমরা তখন 16 আমরা হিসাব করবো। তখন আমরা পুরো সম্পত্তি দিয়ে কিন্তু আমরা মেজারমেন্টটা করি। কিন্তু যখন আচ্ছা, আমাদের আমাদের পর্চাটা যখন গ্রুপের মধ্যে চলে আসবে, যখন ডিভাইডেড হয়ে যাবে, তখন এই ডিভাইডেড এর মধ্যে এরা কত আনা অংশে মালিক, অর্থাৎ এরা দেখা যাচ্ছে এ 2 আনা, এ 1 আনা, এ এরকম 3 আনা, এরা যেই কয় আনা অংশে মালিক সেইটা দিয়ে আমার মেজারমেন্ট করতে হবে, 16 আনা দিয়ে না কিন্তু। আচ্ছা। আরেকটা কোশ্চেন ছিল, না, ধরেন এইটা ওইখানে ক্লিয়ার মনে কিনা? করেন- সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা অনেকেই clear। কথা হইলো, আমরা কিন্তু অনেকেই ভুল করি যে গ্রুপ খতিয়ান জেনে তার আমরা যদি এই গ্রুপের কাছ থেকে সম্পত্তি কিনে থাকি, কিন্তু আমরা যখন এই যে দাগে খতিয়ানে বের করি পুরো 16 আনা দিয়ে বের করি, আনাগন্ডা করা ক্রান্তি যেভাবে বের করি 16 আনা দিয়ে বের করি, কিন্তু 16 আনা দিয়ে বের করলে আমার ভুল হয়ে যাবে। আমরা কিনছি কাদের কাছে? এই গ্রুপের কাছ থেকে কিনছি, অর্থাৎ এনাদের কাছ থেকে কিনেছি। এনারা যেই হিস্সা
সেই হিস্সা দিয়ে আমাদের ভাগ করতে হবে, পুরা 16 আনা কিন্তু না। গ্রুপ কে খতিয়ানটা বোঝেননি কি? বলেন? গ্রুপ খতিয়ান কি এরকম আলাদা গ্রুপ করা থাকে, লেখা থাকে যে এটা থাকে গ্রুপ খতিয়ান? থাকে 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 এরকম গ্রুপ খতিয়ান আছে, অনেক আছে। এই গ্রুপ খতিয়ান দেখার উপায় কি, চেনার উপায় কি? এই যে বললাম না, জাস্ট কোনো কিছুই না। এই যে মনে করেন এক্স ওয়াই জেড, এই যে খতিয়ানে বিভিন্ন মাসের নাম দেখি না, এরকম নিচে একটা দাগ দিয়ে দেবে, এরকম নিচে নাম দিয়ে দেবে। এই যে যেমন নিচে এই ব্যক্তিগুলোর নিচে যখন একটা দাগ দেখবেন, তখন বুঝে নিতে হবে এরাই শুধু সবাই একটা দাগে মালিক। আবার নিচে যারা থাকবে তারা আর একটা খতিয়ানের মালিক। আর যদি এরকম দাগ মাগ কোনো কিছু না থাকে, তাহলে অ্যাজ ইউজুয়াল 16 আনা দিয়ে হিসাব করতে হবে। যদি আচ্ছা, গ্রুপ যদি গ্রুপ খতিয়ান যদি চিনতে হয়, এই মুহূর্তে আমার কাছে নাই। যে কোনো সময় আপনারা, আমি রবিবারে আমাকে একটু নক দিন, আমি আমার চেম্বারে যে আমি দরকার একটা গ্রুপ খতিয়ানের ছবি দিয়ে দিব। যদি বুঝতে না পারেন, একেবারেই সোজা, খুবই সিম্পল কিন্তু। জি, আর কোনো কোশ্চেন মাহবুব ভাই? হ্যাঁ, আরেকটা কোশ্চেন হলো, ধরেন সে এক আনায় ধরেন সাপোজ ধরেন সে আব্দুল রহিম 5 আনায় সে পায় হলো ধরেন 50 শতক, কিন্তু দখলে দিল তাকে 20 শতক বা 30 শতক। দখলে যেটা সেটাই যেহেতু সঠিক, দখলে যেটা দখল, সেটাই সঠিক। এখানে আনার ওইটা কোনো সমস্যা নেই না? না না না, দখলে যেটা, যদি গ্রুপ কলাম, যদি গ্রুপ খতিয়ান হয়, দখলে যেটা দেখাবে সেটাই সঠিক মনে করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তখন আচ্ছা। কিন্তু এইদিকে হিসার কোনো কিন্তু বেল থাকবে না। দেখেন, আর আপনারা মাহবুব ভাই কোশ্চেন করছেন, সবাই প্রশ্ন না করলে আপনারা যদি মনে করেন যে, দেখেন অনেকে আজকে ক্লাসে জয়েন করেনি, ক্লাস থেকে লিভ নিয়েছে, এই লসটা কিন্তু কোনো আমার না, ঠিক আছে? কারণ এই ভেটিং এর জন্য, ভেটিং এর বিষয়টা কিন্তু ব্যাপক একটা বিষয়, অনেক জানার আছে। এই যে মাহবুব ভাই প্রশ্ন করতেছে, সবাই প্রশ্ন যদি করেন, অনেক জানার বিষয় আছে। আপনারা ক্লাস না করলে কিন্তু আমার কোনো লস নাই, লস আছে। আর ভেটিং যদি আপনারা কেউ না পারেন, পুরো ল্যান্ডের ল্যান্ড ম্যানেজমেন্টের শিক্ষাটাও কিন্তু অতিপ্ত থেকে যাবে কিন্তু। কারণ আপনাদের দিন শেষে কিন্তু ভেটিং করতেই হবে। ভেটিং না করলে আপনারা ওপিনিয়ন দিতে পারছেন না, তাই না? তো প্রশ্নের কিন্তু শেষ নেই। যারা ক্লাস করতেছেন না, লিভ নিচ্ছেন, তাদের আমি কিন্তু পরবর্তী ক্লাসে যদি আপনারা প্রশ্ন করেন যে স্যার বুঝিনি বা এই ক্লাসটা রিপিট করেন, আমি কিন্তু এরকম সিচুয়েশনে কিন্তু আমি ক্লাস কিন্তু আমি অবশ্যই অবশ্যই কিন্তু আমি এটা ইয়ে করি। আর ক্লাস থেকে লিভ নিতে গেলে অবশ্যই ক্লাস থেকে বলে লিভ নিতে হবে। আপনারা লিভ নিবেন, এটা এটা কিন্তু ক্লাস, বুঝতে হবে কিন্তু, এটা স্যার, কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় কিন্তু, ঠিক আছে? তো যারা পরবর্তীতে রেকর্ডটা শুনবেন, আপনারা যারা ক্লাস লিভ নিয়েছেন, আমি কিন্তু রেকর্ড করে রাখছি, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আজকের স্ক্রিনশট দিয়ে রাখলাম। পরবর্তী ক্লাসে যদি আপনারা প্রশ্ন করেন, আমি কাউকে কিন্তু হেল্প করব না, আমি বলে দিলাম। স্যার, কারণ এক ক্লাস নিতে স্যার গেলে এখানে অনেক একটা সময় গ্রুপ লাগে, খতিয়ান অনেক কষ্ট দিয়েছে লাগে। মনে হয়। জি, স্যার এসে খতিয়ান আমি একটা শেয়ার করছি, একটু কাইন্ডলি দেখবেন এইটা গ্রুপ খতিয়ান কি না স্যার, ওই চ্যাট বক্সে শেয়ার করছি। জি স্যার, আচ্ছা, আমি গ্রুপ এখনই খতিয়ান দিয়েছে। আমি এক্ষুনি দেখতেছি। জি, এটা গ্রুপ খতিয়ান, জি এক্স্যাক্টলি, স্যার এটাই এইটা গ্রুপ। একটু, এইটা একটু স্ক্রিন শেয়ার করে একটু আমাদেরকে একটু কাইন্ডলি ক্লিয়ার করে দেন কনসেপ্টটা স্যার, বেটার হবে। আচ্ছা আচ্ছা, সবাই একটু ডাউনলোড করেন না কেন? ওখান থেকে ডাউনলোড করেন, আমি বলে দিই। আপনারা এখান থেকে স্ক্রিন শেয়ার করলে আমার এই যে ফাইলটা থেকে বেরোয় যাইতে হবে। আপনারা চ্যাট বক্সে সবাইকে দিয়ে দেন, দেখেন আমি বলে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্যার, আপনারা দিয়ে এখানে, দিচ্ছি। আপনারা সবাই একটু চ্যাট বক্সে যান, দেখেন মেহেদী ভাই সম্ভবত একটা এসে খতিয়ান যেটা শেয়ার করছে, আপনারা দেখেন। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আহ এই যে গ্রুপ খতিয়ান এক্স্যাক্টলি উনি যেটা করছে, অর্থাৎ এই যে গোপাল চন্দ্র বা পিং তিলক চন্দ্র, রাধাচরণ, ক্ষীরধর চন্দ্র, ব্রজেন্দ্রা, পিং, হরিচরণ সাহা, এদের কিন্তু অংশ আছে, কেউ 2 আনা, আহ 3 আনা, সরি, কেউ 3 আনা, কেউ 1 আনা, 1 আনা, এই সবাই কিন্তু মালিক, দেখেন, ঠিক আছে? অর্থাৎ এই যে যে দাগটা দেওয়া আছে, আহ ললিত কুমার সাহার পূর্বে যে ব্যক্তিগুলোর নাম আছে, এরা সবাই কিন্তু একই গোত্রের লোক,
একটা গোষ্ঠী বা দল, ঠিক আছে। আবার দেখেন ললিত কুমার, সুরেন্দ্র কুমার যারা আছে তারা একটা গ্রুপ, ঠিক আছে। অর্থাৎ আপনি যাদের কাছ থেকে কিনবেন, ঠিক আছে, 16 আনা, যে দিন শেষে দেখেন একটা 16 আনা, যে একের একটা সাইন আছে, এটা কিন্তু 16 আনা। অর্থাৎ মঈন উদ্দিনের শেষে যে ইয়েটা আছে দেখেন এক, আমি এটা মার্ক করতে পারছি না যেহেতু ডাউনলোড করে দেখাচ্ছি। তো এটা কিন্তু 16 আনা। অর্থাৎ এই 16 আনার সম্পত্তি যখন আপনি গোপাল চন্দ্র গঙ্গের কাছ থেকে কিনবেন, তখন কিন্তু এই হিস্সা দিয়ে কিন্তু আপনার মেজারমেন্ট করতে হবে। আবার যখন ললিত কুমারের কাছ থেকে কিনবেন, তখন 2 আনা দিয়ে কিন্তু আপনাকে, কারণ এই ললিত কুমার এবং সুরেন্দ্রনাথ এরা কিন্তু 2 আনা অংশের মালিক, তাই তো। তখন 2 আনা দিয়ে কিন্তু আপনার মেজারমেন্ট করতে হবে। আমরা তো ক্লিয়ার সবসময় হয়েছে সেইটাই আপনার? করি, স্যার। আমরা তো 16 আনা দিয়ে করিই না। আমরা যখন কিনি, কোনো সম্পত্তি ক্রয় করি, তখন তো যার কাছ থেকে ক্রয় করি ওই লোকের বা ওই ব্যক্তির যে হিস্সাটা থাকে ওইটা হিস্সা, অনুসারেই তো আমরা আপনারা হিসাব ওই করবো না। হিস্সা না না না, আমি বলছি যে অবশ্যই আপনারা 16 আনা দিয়ে মেজারমেন্ট করেন। আপনার মনে আছে কিনা দেখেন তো, এক পূর্ণ, আপনারা যখন গন্ডা হিসাব করেন সবকিছু দেখা যাচ্ছে। ওই ব্যক্তির যদি হিস্সাটা যদি ক্রান্তি হয়, তাহলে আপনারা একদম ক্রান্তি পর্যন্ত ভাঙেন না? ভাঙেন কিনা? হ্যাঁ, আবার যদি কড়া হয় কড়া পর্যন্ত ভাঙেন। হ্যাঁ। তাহলে দেখেন লাস্টে আপনারা কি করেন, যদি করা হয় 320 দিয়ে আপনারা ভাগ করেন, তাহলে 1280 দিয়ে ভাগ করেন, ক্রান্তি হলে 1840 দিয়ে ভাগ করেন, তাহলে এই যে 1840 ক্রান্তি, এটা কি 16 আনা না? 16 আনা কি না? হ্যাঁ, জি স্যার, 16 আনা। তাহলে 16 আনার সময় 1840 ক্রান্তি, তাহলে দিন শেষে কি আপনারা 16 আনা দিয়ে ভাগ হচ্ছে না? কিন্তু আমি জি যেটা জি। বারবার করে বুঝাইতে চাচ্ছি আপনাদের, যে আমাদের যখন আমরা গ্রুপ খতিয়ানের হিসেব যখন করব, তখন ওই গ্রুপের মধ্যে যেই কয়জন ব্যক্তি আছে, যেমন আমরা যখন হিসাব করি 16 আনা দিয়েই কিন্তু হিসাব করি সম্পূর্ণ সম্পত্তি, যেমন ওই যে 320, 1280, 1840, 76,803। কিন্তু গ্রুপের ভিতরে যদি থাকে 2 আনা, 4 আনা বা সবগুলো ব্যক্তির যদি হিস্সা যদি 5 আনা বা 6 আনা হয়, তাহলে 6 আনা দিয়ে আপনাকে মেজারমেন্টটা করতে হবে, 16 আনা না। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। খুবই সিম্পল, আপনারা উল্টা ফেলছেন আমার মনে হচ্ছে। স্যার, মেহেদী ভাই বলেন। স্যার এই গ্রুপ খতিয়ানটা কেন হয়? ওখানে দেখলাম যে মানে ধর্মেরও একটা বিষয় আছে, অন্য ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম আছে, গ্রুপ এটা খতিয়ান কেন মানে হয়? এই নয়, গ্রুপ খতিয়ান মানে এই নয় যে আপনার বাবা, আপনার দাদা, আপনার চাচা, এরকম না। এটা প্রতিবেশী হতে পারে, জ্ঞাতি গোষ্ঠী হতে পারে, ঠিক আছে। এটা মানে এই নয় ফ্যামিলির সব লোকজন, এই হিন্দু মুসলিম অনেকেই হতে পারে। যেমন আমরা মামলা করতে গেলে সাধারণত লিখি যে 17-18 জন যদি বাদী বিবাদী হয়, তাহলে রহিম গং বা করিম গং লিখি না? মানে কি, ওই মামলায়, ঠিক আছে, আরো অনেকেই আছে, এই জন্য গং লেখি। গ্রুপ জি খতিয়ানও তাই, যে আমাদের যে দাগটা আমরা খাচ্ছি, আমরা যে দাগে খাচ্ছি, আমি একা খাচ্ছি না, ওই দাগে 5 জন বা 4 জন মালিক, এটা হচ্ছে গ্রুপ। আর আমরা সিম্পলি যখন গ্রুপ খতিয়ান হয় না, এক এক দাগে এক একজন মালিকানা হয়, তাই না? বিষয়টা বুঝছেন, এক এক দাগে একজন মালিক। আবার যখন গ্রুপ খতিয়ান হয়, একটা সেম দাগে 10 জন 15 জনও মালিক হতে পারে, তাদের হিসাব অনুযায়ী। স্যার। বুঝতে পেরেছেন? স্যার, একটা প্রশ্ন ছিল, জি স্যার। স্যার, এই একটু জি, আগে যে শিওর মেহেদী ভাই বলেন। যে খতিয়ানটা আমরা ওপেন করছি, ওই খতিয়ানটায় দেখা যাচ্ছে যে ওখানে আমরা গোপাল চন্দ্র বা ললিত কুমার বিভিন্ন হিন্দুদের নাম দেখছি। কিন্তু এই খতিয়ানে যখন হুম। আমরা পরের পেজে যাচ্ছি, তখন মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে যেখানে ওই যে গোপাল চন্দ্র বা ললিত কুমার এদের কিন্তু মন্তব্যের ঘরে এদের কোনো দখল সত্ত্ব নাই। তার মানে কি এরা সম্পত্তি পাবে না? যাদের দখল সত্ত্ব আছে, আপনি পরের না নেক্সট পেজে, দখল, শুনেন, আমি একটা কথা আমি আগেও বলেছি, আমি দখল সত্যটা খেয়াল করে আমি ওখান থেকে বেরিয়ে আসছি। দখল যদি গ্রুপ খতিয়ানে যদি দখল সত্ত্ব যাদের নাম থাকবে, তারা প্রকৃত মালিক, ঠিক আছে। যদি এরকম হতে পারে, বিষয়টা এখানে খতিয়ানের অনেক সময় মারপ্যাচ থাকে। দখল কলমে যদি কারোর নাম দেওয়া না থাকে, তাহলে এটা এসিল্যান্ড আপনাকে বা যারা হচ্ছে যে এটা মানে এসিল্যান্ড অফিস এক একটা জায়গায় এক এক রকম ট্রিট করে নেয়। যদি 1 জন বা 2 জনের দখল নাম থাকে, দখল কলম থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এখানে সবারই মানে দখলের বিষয়ে গুরুত্ব দেওয়া আছে। আর যদি দখল কলম যদি একেবারেই খালি থাকে, তাহলে আপনার হিস্সা ধরেই করবেন, হিস্সাটাই ফাইনাল, ঠিক আছে। আর দখল কলমে যদি কারোর নাম না থাকে, তাহলে এটা কোনো
অসুবিধা নাই, আপনারা হিস্সা ধরেই যাবেন, কোনো সমস্যা নাই। কারণ আপনারা তো শুধু খতিয়ানের উপর বেস করে আপনারা সম্পত্তি কিনবেন না, আপনারা দলিলও তো দেখবেন, ঠিক কিনা? না, আমি একটা ঠিক আছে। জায়গায় দেখছিলাম, ভাই আমি একটা জি। দেখছিলাম যে খতিয়ানে 5 জনের নাম, কিন্তু দখলে দেখা গেছে একজনের নাম, কিন্তু ওই একজন আবার হতে পারে। খতিয়ানের হিসাব কাভারেজ আসে না। তাহলে তো উনি তো হ্যাঁ। সব সম্পত্তি বিক্রিও করতে পারবেন না। না, তাও পারবে না, যদি কাভারেজ না আসে তাও পারবে না, তখন হিস্টাতে কাউন্ট করতে হবে। দেখেন বিষয়টা হচ্ছে যে দখল কলামে যদি দখল কলামের ভিতরে, আমি তো বললাম তো, দখল কলামটা অনেকটা কনফিউজ করে দেয়। যদি দখল কলামে যদি সবার নাম থাকে, মনে করেন যে এরকম যে একটা খতিয়ানে ভালো করে বুঝেন 10 জন ব্যক্তির নাম আছে, দখল কলামে দেখা যাচ্ছে 5 জন বা 3 জন 4 জন, যদি এরকম কোনো ইস্যু থাকে তাহলে আপনারা বুঝে নেবেন দখল কলাম সঠিক আছে। ঠিক আছে, তখন দখল কলামে যাবেন। কিন্তু যদি এরকম হয় দখল কলামে আপনাদের মানে কোনো নাম নাই বা একজনের আছে, কিন্তু একজনের আবার 16 আনা জমি কাভারেজ দিচ্ছে না, এটাও আপনারা দেখবেন। যে যেই ব্যক্তি দখল কলামে আছে সেই ব্যক্তির যদি একজন থাকে পুরো সম্পত্তি তার কাভারেজ করে কিনা, সেটাও তো আপনারা হিসাব অনুযায়ী আগে ফ্রাকশন করে নেবেন। তো আপনারা আলটিমেটলি আপনারা হিস্সা ধরে যদি কিনতে চান তাহলে আপনারা দলিল ফলো করবেন, যে তার দলিল সঠিক আছে কিনা। যদি দলিলটা ফলো করেন তাহলে পরে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনারা দলিল ফলো করবেন এবং তার নামজারি সঠিক আছে কিনা এটাও দেখবেন। নামজারিটা দেখবেন, দলিল সঠিক আছে কিনা, হিস্সা ধরে আপনারা চলে যাবেন, কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে। অনেক ক্ষেত্রে দখল দেখা যাবে যে কলাম নাম নিয়ে জারি দখল কলাম নিয়ে এত পেরেশান হওয়ার দরকার নেই। অনেক ক্ষেত্রে দেখা যাবে জমি যা আছে এর চেয়ে অনেক বেশি নাম জারি হয়ে থাকে, ওরও হয়। বুঝি না, আবার বলেন। মানে জমি যতটুকু পরিমাণ তার চেয়ে বেশি হুম নাম হুম। জারি করা থাকে। হ্যাঁ, ওই যে না, তাহলে কর্তন হয়ে যায়। তাহলে কর্তন হয়ে যায়, এটা তো আপনারই একটা কেস আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার আমার এখানে তো থেকে। আপনারই তো এরকম একটা কেস আছে, আমি দেখলাম। তো এটা এটা হ্যাঁ, আপনার কোনো বিষয় না, ঠিক আছে। যদি তার বেশি হয়ে যায় তাহলে এটা কি হয়, কর্তন হয়ে যায়। আচ্ছা, আমরা মূল ক্লাসে যাই। আপনারা প্রশ্ন করলে ক্লাসের প্রাণটা থাকে। হ্যাঁ, আপনাদের জন্যই তো ক্লাস। আপনারা প্রশ্ন না করে শিখবেন কিভাবে? আপনারা শত শত প্রশ্ন করবেন ক্লাসে। আমি তো সবসময় বলি, দেখেন, ভেটিং বা ল্যান্ডের ক্লাসে প্রশ্ন না করলে কিন্তু শেখা যায় না। আমি কতটুকু বলতে পারি, কতটুকু বুঝতে পারি যে আপনারা কতটুকু জানেন না, এটাকে আমার বোঝার ক্ষমতা আছে বলেন? তো প্রশ্ন করতে হবে। এখন যাই হোক, আমরা কার কাছ থেকে কিনেছিলাম? হরজত আলীর কাছ থেকে কিনেছিলাম। আমার মনে হয় ক্লাসটা আজকে আপনারা অনেকেই এনজয় করছেন না, কঠিন মনে হচ্ছে নাকি? ক্লাস কি কঠিন যদি মনে হয় তাহলে ক্লাস শেষ করে দিব? না না স্যার, স্যার, কঠিন সমস্যা মনে নেই। হচ্ছে না স্যার। কিন্তু স্যার একটা প্রস্তাব ছিল স্যার। জি, অবশ্যই বলেন। স্যার প্রস্তাবটা হচ্ছে এরকম, এই যেভাবে করাচ্ছেন এটা ভালো লাগতেছে, কিন্তু আমাদের কথা হইলো যদি প্রথম যেটা আপনি বেটিং করবেন এরকম হুম। এই দুইটা তিনটা এরকম খতিয়ান যদি আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমরা ওটা ডাউনলোড দিয়ে রাখলাম, আমাদের সামনে থাকলো। তারপর আপনি যদি একটা খাতা নিয়ে একটা খাতা যদি সরাসরি লিখে প্র্যাকটিক্যালি দেখান, ক্যামেরা অন করে, ক্যামেরার মাধ্যমে, স্ক্রিন শেয়ার না আচ্ছা, করে, তাইলে আমরা সরাসরি শিখতে পারতাম, একদম প্র্যাকটিক্যালের মতো বেটার মানে হইতো। স্ক্রিন শেয়ার করে তারপরে, তাই তো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে বলতে আমি ক্যামেরা অন করতে বলছি, আপনি খাতায় লিখবেন, প্র্যাকটিক্যালি লিখবেন, আমরা দেখবো। আর আপনি লাগলে প্রয়োজনে ক্যামেরা দিয়ে খতিয়ান গুলা দেখালেন যে এই খতিয়ান এখান থেকে আসছে, তাইলে আমরা প্র্যাকটিক্যালি নিতে পারতাম। এখন এই স্ক্রিন শেয়ার না। করলে দেখা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা বুঝতে পারতেছি না। আচ্ছা, আগে যদি পিডিএফ আচ্ছা, শেয়ার আমি করতে। আপনাদের এতটুকু করতে পারি যে যেই ভেটিংটা, সেই ভেটিংটার সাথে বোঝা যাচ্ছে না এই কারণে যে আমি আসলে এইটা বেসিক্যালি হচ্ছে যে এক একটা ফাইল আপনাদের জন্য রেডি করেছিলাম, সেটার আমি ছবি তুলে পিডিএফ করা। তো এটা আমি নিজেও ফিল করতেছি হয়তো বা আপনারা অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো আমি পুরো চেম্বারে যে পুরো ভেটিংটা আপনাদেরকে পুরো পিডিএফ আলাদা করে সবাই আমি শেয়ার করে দেব। ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি প্রত্যেকেরই আমি এই পুরো ভেটিংটা আমি দিয়ে দেবো। মানে প্রতিদিন যে ক্লাসটা হবে সেই পুরো ক্লাসের ভেটিংটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। আর আমি পরিচালক মহোদয়কে বলবো আগে থেকে যেন প্রত্যেকটা ক্লাস লেকচার, ভেটিং এর লেকচারটা যেন আগের দিন দিয়ে দেয়, তাহলে আপনাদের ক্লাসে সুবিধা হয়। এটা আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করবো। ঠিক আছে। কিন্তু ওই যে ক্যামেরা অন করে লাইভ ক্লাস, ওইটা মনে হচ্ছে সম্ভব হবে না, কারণ তাহলে এটার জন্য আমাকে আবার সেই আগের প্রযুক্তিতে ফিরে যেতে হবে, স্টান করা, এটা করা অনেক ঝামেলা হয়ে যাবে। এটা মনে হয় সম্ভব হবে না। আপনাদেরকে এতটুকু বলতে পারি
যে পুরা স্পষ্ট যে ভেটিংটা, এটা আমি পিডিএফ করে আপনারা যারা নক দেবেন সবাইকে আমি শেয়ার করে দিব। দেন তারপরে দলিলগুলো আপনাদেরকে আগের দিন ক্লাসে দিয়ে দেওয়া হবে, এবং আমি এর উপরে লিখে লিখে আপনাদেরকে, এই যে আপনারা যেটা বলছেন ওইটাই লাইভ ক্লাস হবে না, অথবা আমি কিন্তু এভাবে লিখে লিখে আপনাদেরকে পুরো ভেটিংটা দেখাই দিব। ঠিক আছে, আপনাদের হাতে থাকবে এবং আমি লিখে লিখে দেখাই দেবো স্যার আগামী ক্লাস। অন্ততপক্ষে একটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বেটিংটা দেখাইতেন, যে দেখা গেল আপনি একেবারে নতুন, আপনি একদম জানেনই না, এভাবে একটা ভাব নিয়ে যে আমার কাছে এই একটা দুইটা আরএস খতিয়ান আছে, দুইটা বিএস খতিয়ান আছে, এই আমি এইটা পাইছি, এখন এখান থেকে আমি খতিয়ান আপনি একটা একটা খাতায় লিখে লিখে যদি একটু দেখাইতেন, একটা ক্লাসেই আমার মনে হয় যথেষ্ট হয়ে যেত, তাইলে আর বেশি কষ্ট হতো না। আচ্ছা, ঠিক কঠিন আছে, হয়ে ওঠে আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আগামী যে ভেটিংটা আছে সেটা আপনাদের, আমি তো বললাম যে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানো পসিবল হবে না, কারণ ওটার জন্য আমাকে আবার স্ট্যান্ড ক্রিয়েট করতে হবে অনেক, মানে আমার সেই সুযোগটাও কিন্তু নাই এখানে। সেই মানে কি বলবো, সেইটার যে অ্যাডজাস্টমেন্ট করার যে ইয়েটা, হোয়াইট বোর্ডে, এটা আগে তো হোয়াইট বোর্ডে ক্লাস দিতাম এখানে, কিন্তু হোয়াইট সেটা বোর্ড তো এখন প্রয়োজন নাই। নাই স্যার, হোয়াইট বোর্ড নাই, আপনি শুধুমাত্র খাতায় লেখলেন, শুধুমাত্র ক্যামেরাটা অন করে যে আমি এইটা এইটা লিখছি, আমাদের তো দেখার কিছু নাই, আমরা তো আর দেখবো না, আমাদের কাছে তো পিডিএফ থাকবেই, শুধুমাত্র আপনি বললেন আর হাতে আচ্ছা, এক হাতে দেখাইলেই শো অলরেডি হয়ে যাবে, আমরা তো লিখবোই স্যার। একটা ক্লাস আচ্ছা, পেলে আচ্ছা, ভালো ঠিক হইতো। আছে। সবাই যদি আপনারা যদি ওইটা বলেন, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসটা ওইটা আমি ট্রাই করে দেখবো, দেখি ওই প্রযুক্তিটা কাজে লাগে কিনা। ঠিক আছে, আমি চেষ্টা করবো মেহেদি, মেহেদি ভাই। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তাহলে তাহলে আমরা তো দেখেন হযরত আলীর কাছ থেকে কিনেছি। এখন হযরত আলীর যারা ওয়ারিশ আছে দলিলের মধ্যে দেখেন তাদের নাম আছে, আপনার মেন দলিল যান, এ দেখেন, এই যে হযরত আলীর, এর এখানে হযরত আলীর পুত্র আব্দুর রহমান, আবার হযরত আলীর পুত্র আওয়াল, দেখছেন? আবার দেখে আছে কিনা, আমি কিন্তু আপনাদের যে কালার করে দিই আপনার সুবিধার জন্য। আবার দেখেন সাত্তার, ঠিক আছে, আমরা দলিলের ভিতর লিখেছিলাম, দেখেছিলাম 1 থেকে 3 নং দাতা, অর্থাৎ এই যে হযরত আলীর যে ওয়ারিশ তিনজন, ছেলে কিন্তু তিনটা। এখন এই ভেটিং করার সময় এই যে ছেলে তো তিনজন দেখাচ্ছে, ছেলে তো 5জনও থাকতে পারে, কি মাহবুব ভাই থাকতে পারে কিনা? এরকমও হ্যাঁ তো থাকতে হতে পারে। পারে যে ছেলে 5জন থাকতে পারে বা 6জন থাকতে পারে, কিন্তু যারা আমাদের কাছে বিক্রি করতেছে তারা আমাদেরকে মিথ্যা কথা বলছে। এখন এই জায়গাটাই হচ্ছে ভেটিং এর একটা কিন্তু আপনাদের স্কিল, যে আপনারা কি করবেন, যে আগে যাচাই করবেন যারা বিক্রি করতে চাচ্ছে জমি কেনার আগে বা ভেটিংটা করার আগে, তারা যে প্রকৃতই মালিক আর মালিক নাই, এটা কিন্তু আপনারা তল্লাশি করবেন। অর্থাৎ ওই এলাকার চেয়ারম্যানের কাছ থেকে বা ওদের কাছ থেকে, যারা বিক্রি করবে তাদের কাছে ওয়ারিশের সনদ নিয়ে ওই সংশ্লিষ্ট এলাকায় যে আগে একটা তল্লাশি করতে হবে, যে যারা বিক্রি করছে তারা সঠিক মালিক কিনা, তাহলে পরবর্তীতে আবার মিসকেস হয়ে যাবে, তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। এটা আপনাদের দায়িত্ব। এখন যদি সবকিছু মিলে যায়, তাহলে এই 3জন ব্যক্তির কাছ থেকে আমরা কিনলাম, কেনার পরে দেখেন, এই যে খুব সুন্দর করে দেখেন, আমি জুম করেছি, হয়তো বা দেখা যাচ্ছে না, আমি কিন্তু আগামী ক্লাসে মূল পিডিএফটা কিন্তু দিয়ে দিব একটু, তাহলে সুবিধা হয়ে যাবে। আর আমি আপনাদের লেকচার শিট দেওয়ার সময় আপনাদের কোচিং কর্তৃপক্ষ যতটাই ক্লিয়ার করে দেওয়া যায় এটা কিন্তু ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, হয়তো ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন না, অনেকটা অস্পষ্ট হচ্ছে, কিন্তু আপনারা যখন শিট হাতে পাবেন, আই থিঙ্ক আপনারা ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার শিটই পাবেন, সমস্যা নেই। কিন্তু এটা আগে পাওয়ার দরকার, তাই তো? আগে পাওয়ার দরকার। জি স্যার, জি So, স্যার। আগে আমি ক্লাসের আগে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে হয়তো পেয়ে যাবেন আগে। এখন দেখেন, এই যে ওইদিকে তো আরো মালিক আছে, ওদের তো আমার দরকার নেই, দরকার আছে বলেন? দরকার নাই। এখন এই যে অর্জত আলীর, দেখেন আমি এখানে ফাইন্ডিং করে দিয়েছি, অর্জত আলীর জমি কতটুকু দেখেন, 25 গন্ডা, 25 অযুতাংশ, 10 গন্ডায় যদি সম্পত্তি ভাঙে 25 অযুতাংশ, তার মানে দেখেন 1 শতাংশ জমি কিন্তু না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এখন তার এই সন্তানেরা আসলে কতটুকু পাবে? 3 সন্তান, 25 অযুতাংশ জমি, তাহলে এক এক সন্তান কতটুকু পাচ্ছে বলেন তো? সামান্য পাচ্ছে না। 25-এর যদি 3 ভাগ করা হয় তাহলে কত হয়? কত হয়? 3 × 24, 26। 8 দশমিক সামথিং হুম। অযুতাংশ করে পাচ্ছে। কিন্তু দেখেন আলটিমেটলি আমাদের দলিল নম্বরটা ছিল কত, 42-51। এই 42-51
এই যে এই ব্যক্তিটা জমি কিনেছে কত শতাংশ দেখেন তো? 8%, তাই না? কত কিনেছে বলেন তো? 8%। 8%। তার মানে যে 8% কিনেছে, আমরা এটা কোন জায়গা থেকে পাইলাম বলেন তো? দলিলের মধ্যে পাইলাম। 42-41 দলিলের মধ্যে পাইছে। কিন্তু আমরা যাই একটু দলিলটায় যাই, এখানে হারাহারি একটা অপশন আছে। এই দলিল দেখেন, এটা বলে হারাহারি। দেখেন এই হারাহারির এখানে দেখেন 9 নম্বর, এখানে কিন্তু অংশ নাই, খেয়াল করবেন, মালিকানার অংশ নাই। দেখছেন? 1 নম্বর কথা। তার মানে এই দলিলটা কিন্তু মনে হয় আহ মানে সঠিক না, বা এটা ভুয়া হতে পারে, ভুয়া কেনা বেচা হতে পারে। আবার ঠিক দেখেন আমাদের দাগ নম্বর কত ছিল? 1832 দেখ থেকে তো ওখানে শো করতেছে যে আট এই আট দেখেন শতাংশ হ্যাঁ। এখানে 8% কিন্তু এখানে আছে। জি স্যার। কিন্তু প্রথম কথা হচ্ছে যে এই 3জন ব্যক্তি যাদের কাছে কিনেছি তারা কি 8% জমির মালিক বলেন তো? না, তারা তারা তো 25 আট। অযুতাংশের মালিক, 25 অযুতাংশের মালিক। জি স্যার। তাহলে 8% জমির মালিক না। আবার দেখেন হারাহারিতেও তাদের অংশ নাই। নাই তার স্যার। মানে এখানে একটা গরমিল আছে, তাই না? জি স্যার। গরমিল কিন্তু আছে। আবার দেখেন আমি ভেটিং এর মধ্যে কিন্তু 8% জমি কিন্তু আমি লিখেছি। এই দলিল মূলে কেনা হয়েছে 8%। কাদের কাছ থেকে কিনে আছে? এই 3জন ব্যক্তির কাছে। তো আমার প্রথম কথা হচ্ছে যে এরা 8% জমির কিন্তু মালিক না। তারপর দেখেন যে RS নামজারি হয়েছে, ঠিক আছে? এই নামজারিতে 812-11-12। RS নামজারিতে দেখি জমি খারিজ করে কতটুকু করা আছে দেখেন তো। দেখেন RS নামজারি, RS রেকর্ড, RS নামজারি। দেখেন RS নামজারিতে খেয়াল করবেন 1832 দাগে জমি খারিজ করা আছে কতটুকু দেখেন তো। 800। 8 শতক জমি খারিজ করা আছে। তার মানে কি এই 1832-এ সে কিন্তু একটা দলিল করে আবার নামজারিও করা আছে 8। তাহলে নামজারি যে করলো এটা কি টিকলো তার বলেন তো? আপনারা কিন্তু বুঝে যাবেন, বেটিং করলে বুঝে যাচ্ছেন, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু প্রাথমিকভাবে তো বুঝতে পারছেন না। 8% জমি RS নামজারি করছে। আবার দেখেন এখানে আমি BS এ আমার খতিয়ান নাম্বার কত পাইছিলাম দেখেন তো। BS এ খতিয়ান নাম্বার পাইছিলাম 1343। দেখছেন? 1343 BS খতিয়ান নাম্বার পাইছিলাম, মানে ওনার কাছ থেকে আমি নিয়েছি। এই BS খতিয়ানের নাম কিন্তু 2জন, রফিকুল ইসলাম, মহসিন, পিতা এহসাক আলী। আমরা এখন BS 1343 খতিয়ানে চলে যাই, দেখি আছে কিনা ওদের নাম। এই দেখেন BS 1343 খতিয়ানে আমরা আসলেই দেখতেছি রেকর্ড হয়েছে 2জন ব্যক্তির নামে, একটা হচ্ছে রফিকুল এবং এনায়েত। কিন্তু আমরা কাদের কাছ থেকে কিনেছি বলেন তো? হযরত আলী 3 ছেলের কাছ থেকে। অর্জতালির অর্জতালির ওয়ারিশের কাছ থেকে কিনেছি। তাহলে প্রথম ফলটা কি আমরা ভেটিং করলাম, ভেটিং তো আমরা করলাম। তো জি ভেটিং স্যার। করার পর এই যে আমরা আমাদের কিন্তু ভেটিং ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। আগে ভেটিংটা দেখাই। তো আপনারা ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন, কিন্তু সবকিছু বুঝে গেছেন। দেখেন আমরা এই 2জন ছেলের কাছ থেকে কিনলাম, আহ এই 3জন ওয়ারিশের কাছ থেকে কেনার পরে দলিল করলাম, দলিল করার পরে RS মিউটেশন করলাম। এবার BS খতিয়ান নাম্বারটা এইভাবে লিখবেন, তার নিচেই কিন্তু BS এর যারা মালিক তাদের নাম লিখবেন, ঠিক আছে? BS এর যারা মালিক তাদের নাম কিন্তু লিখতে হবে। তারপর BS মিউটেশন, BS দাগ নম্বর, BS মিউটেশন, এবং BS নাম জারি করেছি আমি, অর্থাৎ এই যে এই প্রতিষ্ঠান নাম জারি করছে। দেখেন BS এ নাম জারি করছে, কিন্তু তার কিন্তু BS রেকর্ড নাই, BS রেকর্ড আরেকজন ব্যক্তির কাছে। এখন এই যে যে ব্যক্তি, এই ব্যক্তি যদি BS রেকর্ডে নাম জারি করেছে, কিন্তু হওয়া উচিত ছিল কি এই জায়গাটাও তার নাম, ঠিক কিনা মাহবুব ভাই? সত্য হ্যাঁ বিষয় ভাই। বুঝতে তাহলে এই জায়গাটা কি এই রফিকুল ইসলাম মহসিনের জায়গায় এই প্রতিষ্ঠানের নামটা হওয়ার কথা ছিল না? হুম। ছিল কিনা? সর্বশেষ হ্যাঁ, হ্যাঁ। রেকর্ডে তো তার নাম হওয়ার কথা ছিল।
কিন্তু এই প্রতিষ্ঠান কি করলো, নামটা খারিজ করলো, কিন্তু বিএস রেকর্ডে অন্য ব্যক্তির নাম। তাহলে দেখেন জমিটা আমাদের আসলেই টিকছে না। এখানে জমিতে গলদ আছে, দলিলে হারাহারি নাই, অর্থাৎ কে কতটুকু পাচ্ছে সঠিক তথ্য নাই। আবার নামজারি আমি করেছি, আর এস এবং বিএসও করেছি, কিন্তু বিএস রেকর্ডে আমার নাম নাই। আচ্ছা, তাহলে আমার এখানে একটা কোশ্চেন আছে। জি, ওখানে সে জমিতে মালিক হলো অল্প, কিন্তু সে 8 শতক জমি নামজারি করে বেশি নামজারি করে নিয়েছে। এটা কি করে সম্ভব? আবার বিএস রেকর্ডে তার নামজারি, মানে রেকর্ডে নাই, কিন্তু সে নামজারি করলো কোম্পানির নামে, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন গুড কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে, মাহবুব ভাই এটা জানেন কিনা বা সবাই জানেন কিনা, আলাউদ্দিন ভাই জানেন কিনা, যে আপনাদের জমি আমি কিন্তু নামজারি করে নিতে পারি, আমি মালিক না হলেও নামজারি করে নিতে পারি। নামজারি এসিল্যান্ডে গেলে টাকা পয়সা দিলে মাহবুবের জমি আলাউদ্দিন ভাইও করতে পারে, আলাউদ্দিনের জমি পাভেলও করতে পারে, পাভেলের জমি মেহেদিও করতে পারে। এক্সিলেন্ট অফিসে এই এই কাজগুলো করা যায়, এটা কোনো বিষয় না। নামজারি করা মানেই আপনার সঠিক আপনি মালিক না, এই জন্য তো জমি কর্তন হয়ে যায়। ঠিক আছে, এই যে বিএস এর নাম উঠে গেল এই প্রতিষ্ঠানের, কিন্তু এই প্রতিষ্ঠান তো বিএস এর রেকর্ড নাই, কিন্তু সে জমি খারিজ করেছে সেই সময় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সে খারিজ করেছে। তো খারিজ করেছে আচ্ছা, বলেই তো এখন এই জমি টিকছে না। এখন আমি যে কিনবো, কেনার পরে তো আমি এখন বুঝতে পারছি যে বেটিং করলাম, বেটিং করার পর দেখতে পারলাম যে এই জমিতে গলদ আছে, এখন আমি কিনলাম না, বা আমি এই যে ওপিনিয়ন দিয়ে দিলাম, এখানে ওপিনিয়ন দিয়ে দিলাম। ঠিক এটাতে আছে, কি পরিমাণ ভেজাল হয়, যে মনে করেন যে পরবর্তীতে মিসকেস করা, মিসকেস থেকে মানে এখানে রায় টেম্পারিং হয়, তারপরে হলো ওই হ্যাঁ। খুব এই জন্য এই জন্য মূলত হচ্ছে যে এই ভেটিং গুলা সুন্দর করে করতে হবে। মানে ভেটিং গুলো যারা করতে, এই জন্য আমি সবসময় বলি যে জমি কেনার আগে অবশ্যই ভেটিং করতে হবে। এই ভেটিং গুলোর প্রয়োজনীয়তা কি আপনারা বুঝতে পারছেন? এরকম অনেক ভেটিং করতে হবে, ভেটিং করতে 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 করতে, যেমন এই ভেটিংটা দেখেন, আপনারা দেখি, কিন্তু আপনাদের ভেটিং দেখালাম, এই ভেটিংটা আপনারা দেখেন কত বড় একটা ভেটিং। এই ভেটিংটা আসলে আহ কয়েকশো ডকুমেন্ট, এটা যদি আপনাদের দেখাতে যাই, যেটা আসলে দেখানো সম্ভব না, কিন্তু আমি আপনাদের অনেক বড় বড় ভেটিং এর ডকুমেন্টস কিন্তু দিয়ে দিব সামনে। দেখেন, লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন। দেখেন এই ভেটিংটা দেখেন, এই ভেটিংটা কত বড় ডকুমেন্টস, কত ডকুমেন্টস হতে পারে, সেটা কি অনলাইনের মাধ্যমে দেখানো সম্ভব বলেন তো মাহবুব ভাই? কত বড় একটা ভেটিং দেখেন। এখানে সিএস থেকে মালিকানা, এস এ থেকে মালিকানা দেখেন, সিএস এস এ, খেয়াল করে দেখেন, সিএস এস এ, এস এ এরা মালিক, আবার আর এস, এখানে কতগুলো দলিল দেখাতে হবে, কতগুলো ওয়ান্টিং আছে আপনারা দেখেন, দেখছেন? তো একই ভয়ের কিন্তু কিছু কিছু নাই, এই ছোট জিনিস। আমরা এইরকম বেটিংই চাই স্যার, এই বড় বড় জি, বেটিং আমরা চাই, আমরা বড় বড় বেটিং চাই যাতে বেশি শিখতে পারি স্যার। তো বড় বড় ভেটিং চান, সেই ডকুমেন্টস গুলো তো আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না। মানে এই ডকুমেন্টস গুলো আপনাদের প্রোভাইড করা টাফ হয়ে যাবে আমার জন্য। অনেক ডকুমেন্টস এখানে, 500-600 পেজ থাকবে। তো এই পেজ গুলো ছবি তোলা, হ্যাঁ, এগুলো, এটা এটা সবগুলো পাঠানোর দরকার নেই, শুধু এই পেজটা পাঠাই দিয়েন, এই তাহলে পেজ গুলো বোঝা আমি, যাবে। এটা করতে পারি আমি আপনাদের, অনেক বড় বড় কিছু ভেটিং দিয়ে দিতে পারি। ভেটিং দিয়ে দিলে হ্যাঁ, পরে আপনাদের আর ইনফরমেশন লাগবে না, আপনারা বুঝে যাচ্ছেন। এই যে দেখেন হ্যাঁ, কোন জায়গা কিভাবে হয় থেকে এটা বোঝা মালিক যাচ্ছে। হচ্ছে, এরকম। হ্যাঁ, এইগুলো, এটা এটা দেখিয়ে গুড যে কোশ্চেন ফাইনাল করেছেন। পেজটা দিয়ে দিন। স্যার, আপনি জি, প্রয়োজনে আপনার আপনার কাছে যে এরকম এই বড় বড় বেটিং আছে, আপনি এই বেটিং যেটা করছেন, আপনি শুধুমাত্র বেটিং এর যে ফাইনাল যে কপি ওইটা আমাদেরকে পাঠাই দেন। আর যদি জি, সম্ভব হয় দলিলের প্রথম ওই যে তফসিলের যে পেজ কলামটা, ওই তফসিলের কলামটা একটু ছবি তুলে দিয়ে দেবেন। আপনাদের আর দলিলও লাগবে না। কেন লাগবে না? শুধু বেটিং দেখলে হবে। কেন লাগবে না? কারণ আপনারা তো বুঝতে পারছেন হ্যাঁ, সিএসএ কারা রেকর্ডে মালিক আছে, এখানে খতিয়ান নাম্বারও দেওয়া আছে। আপনাদের আই থিঙ্ক দলিলও লাগবে না, এটা একটা গুড প্রয়োজনে আইডিয়া। দেখেন, প্রয়োজনে আমরা এসে স্যার, খতিয়ান নাম্বার এত, অর্থাৎ প্রয়োজনে দেখেন আমরা আমি কেন দলিল, দলিল লাগবে না, ওই যে, আমি বলি কেন, শেষ করতে দেন কেন। এই যে 974 খতিয়ান, এই খতিয়ানে তো এরাই মালিক, তা আপনার খতিয়ান দেখে দরকার কি? আমি তো সব মালিকের নাম তুলে দিয়েছি। আবার আর এস খতিয়ান, এই যে 934, এই খতিয়ানে তো এরা মালিক, এদের হিস্ট্রিও দিয়ে আছে দেখেন। তাহলে আপনাদের খতিয়ান নম্বরের দরকার নেই, এই দলিল নম্বর দেওয়ার দরকার নেই, কারণ এই দলিলের মধ্যে গাওয়া আছে কি এরা কিনছে এই দলিল মূলে। বিষয়টা বুঝছেন? আপনারা ওই ভেটিং গুলো দেখলেই হবে, জাস্ট দেখবেন। এবং আমি যে ক্লাসে যে ডকুমেন্টের সাথে যে ভেটিং গুলো দিয়েছি, ওই ভেটিং এর
আলোকে আপনারা জাস্ট এগুলা প্র্যাকটিস করবেন, তাহলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। ওকে স্যার, আপনি তাহলে এবং আমি তো একটু দিয়ে দিন, আর কিছু লাগবে না আমাদের। দলিলের প্রয়োজন নাই, আর আমি প্রয়োজনে কারো যদি খতিয়ানের দরকার হয় সে জানি অনলাইন দিয়ে চেক করিয়ে নেয়, ওই দলিল নাম্বার ওই খতিয়ান নাম্বার সার্চ দিয়ে ওই যে হ্যাঁ, ইম্পোর্ট দেখাইছেন ওখান থেকে সার্চ দিয়ে সে নিশ্চিত হয়ে যায়। ভেরি গুড, এটাও আপনারা করতে পারেন, এটাও আপনারা করতে পারেন। তবে এটা আমি আপনাদের হোমওয়ার্ক আজকের থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আপনারা সবাই লিখেন। আমি চাই এটার ভেটিং করেন, এটা এখন থেকে প্রতিদিন হোমওয়ার্ক দিয়ে দিব। তো হোমওয়ার্ক লেখেন আপনারা একটু কষ্ট করে, সবাই একটু হোমওয়ার্ক লেখেন। জি স্যার। আমি একটা সবাই লেখেন, এটা কিন্তু আমাকে সাবমিট করবেন, অবশ্যই সাবমিট করবেন। লেখেন, প্রশ্নটাও কিন্তু লিখে আমাকে যে কয়েকজন হোয়াটসঅ্যাপে দিবেন, কারণ প্রশ্নটা না হলে তো আমি উত্তর করতে পারবো না। লেখেন আর এস খতিয়ান মনে করেন 350, আর দাগ নম্বর 40। ঠিক আছে, দাগ নম্বর 40। দাগ 40। তো আর এস পর্চাতে মালিক কাছে রহিম 2 আনা অংশে মালিক, করিম 3 আনা অংশে মালিক, জব্বার 2 আনা অংশে মালিক, আক্কাস মনে করেন সাদা পেজ থাকে দেখেন, আমি আমি এখানে লিখে দিই। বলেন স্যার, লিখতেছি, আমরা লিখছি। আক্কাস মনে করেন যে 8 আনা অংশে মালিক। দাগ নম্বর ধরেন কত বললাম? আরো 1 আনা হবে স্যার, ওই 9 আনা হয়েছে, 15 আনা হয়েছে। আর আপনারা 16 আনা ইমাজিন করে, আপনাদের সব থেকে ভালো হয় কি শোনেন আমি বলে দিই, সব থেকে ভালো হয় সবার এটা একটা ইন্টেলেকচুয়াল পাওয়ার হয়, আমি যদি বলে দিই তাহলে আর হইলো না। এখানে সবাই একটা ইমাজিন, একটা হোমওয়ার্ক তো আসলে বলে দিলে হয় না, একটা খতিয়ান নিজের ইমাজিন করবেন, একটা দাগ নম্বর ইমাজিন করেন। মনে করেন আপনাদের কাছে কোনো ক্লায়েন্ট আসছে, এবার নিজেরা সেই খতিয়ানের মালিক কয়জন আছে, মালিক কেউ 5 জন দেখাতে পারেন, কেউ 6 জন দেখাতে পারেন, কেউ 7 জন দেখাতে পারেন। এই সবগুলো মালিক দেখানোর পরে সবার হিস্সাটা আপনারা দিবেন, একটা মানে নিজেরা প্রশ্ন তৈরি করবেন, হিস্সাটা দিবেন। ওই হিস্সা এই যে খতিয়ান ক্লোজ হয়ে যাবে, 16 আনা পূজানো হয়ে গেলে আপনারা লিখবেন দলিল নম্বর অমুক, এই দলিলে 7 নম্বর কলাম, 25 বছর মালিকানার ধারাবাহিক বিবরণী আপনারা নিজেরাই লিখবেন যে অমুক ব্যক্তি এত নং দাগে 1 থেকে 3 নং দাতা এই দলিল মূল্যে বিক্রি করেছে। এটা হচ্ছে আপনাদের ভিতরে আমি দেখতে চাই কার কতটুকু ইন্টেলেকচুয়াল পাওয়ার। কেউ সিএস থেকে দেখাইতে পারেন। আপনারা প্রথমে প্রশ্ন তৈরি করবেন, এই প্রশ্ন তৈরি করার জন্য আপনারা দলিলের সবকিছু দরকার নাই, আপনারা প্রথমে একটা খতিয়ান বানাবেন, ওই খতিয়ানের আলোকে আপনারা কি করবেন, একটা দলিল তৈরি করবেন। সে দলিলে কোনো কিছুই করতে হবে না, ঠিক আছে? 25 বছরের মালিকানা ধারাবাহিক বিবরণী 7 নম্বর কলাম বানাবেন। এই 7 নম্বর কলামে কাহিনী বানাবেন। সিএস থেকে করবেন নাকি আরএস থেকে করবেন, না এসএ থেকে করবেন? এবার করে যে দাতাগুলো দিবেন, অর্থাৎ 1 থেকে 3 নং দাতা বা 4 থেকে 5 নং দাতা আপনার কাছে বিক্রি করেছে, সেই দাতাগুলোর নাম দলিলের ভিতরে 1 নং দাতা অমুক, 2 নং দাতা অমুক, 3 নং, শুধু দাতাগুলোর নাম আপনারা ক্রিয়েট করবেন। করার পরে আর কিছু লাগছে না, এই 25 বছর মালিকানার ধারাবাহিক বিবরণী আর এই পর্চা ধরে নিচেই ওয়ার্কিং করবেন। এটা ওয়ার্কিং করার পরে সেটা আমাকে হোমওয়ার্ক দেবেন, পারবেন না? কঠিন হবে কি? কঠিন হবে কিনা বলেন আলাউদ্দিন ভাই, কঠিন হবে? আমার মনে হয় আমরা তো প্রথম অবস্থায়, আপনি যদি প্রথম অবস্থায় আমাদেরকে যদি নিজে থেকে একটা তৈরি করে হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দিতেন, তাহলে আমরা সেটা নিয়ে হোমওয়ার্ক করতে আচ্ছা ঠিক পারতাম। আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। আপনারা আপনাদের পরবর্তী ক্লাস কবে? উম আচ্ছা, আমি কি এখনই প্রশ্নটা বানিয়ে দিব? লিখতে পারবেন? এখন না দিয়ে আমার মনে হয় আপনি একটু চিন্তা করে সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে বা ঠিক আমাদের। আছে, আচ্ছা আমি রেডি করে রাখবো, জান আমি এটা রেডি করে রাখবো, আপনাদের আগামী ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? এটা রেডি করে রাখবো। তবে আর আগামী ক্লাসে যেটা লেকচার শিট সেটা আপনারা অবশ্যই নিয়ে নিবেন। এটা নিয়ে আপনারা আগামী ক্লাসে লেকচার শিটটা প্র্যাকটিস করে আসবেন।
এবং আমি আগামী ক্লাস থেকে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনাদের হিউজ পরিমাণে আমি একটা ভেটিং সাপোর্ট দিয়ে দিব, হিউজ পরিমাণে। এটা 20টা 30টা 40টা আমি ভেটিং দিয়ে দেবো, খুব কঠিন কঠিন ভেটিং দিয়ে দিব। এটা আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সমস্যা নেই। আপনাদের হিউজ পরিমাণে, আপনারা যারা ভেটিং কোর্স করবেন তাদের লস নাই, আমি আপনাদের মোটামুটি কাভার করে দিব। ঠিক আছে, হিউজ জি, পরিমাণে আমি এক্সপেরিমেন্টাল যে ভেটিং গুলো আছে, এগুলো আমার করা ভেটিং, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তারপরেও আমি আপনাদের বলেছি, নিজেরা যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাবেন, যেখানেই কাজ করতে যাবেন, না বুঝতে পারলে ছবি তুলে পাঠিয়ে দেবেন, ওই ভেটিংটা আমি কিন্তু দেখাই দেবো আপনাদের। ভেটিংটা করবেন, কোথায় ভুল ভ্রান্তি হয়েছে আমি দরকার দেখাই দিব। আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমি সবসময় আছি ইনশাল্লাহ। ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে যে আজকের ক্লাসে তো আসলে অনেকেই নাই, যারা আছেন তারা কিন্তু দলিল সম্পর্কে আলোচনা এর আগে আপনারা জানেন, বা আপনারা ল্যান্ডের ক্লাস করেছেন। দলিলের ফরম্যাট আমি মনে হয় দিয়ে দিয়েছিলাম, এবং দলিলের যে সংক্ষিপ্ত রূপ আমি মনে হয় আলোচনা করেছিলাম মাহবুব ভাই। এই জন্য আমি আর আলোচনা করব না, এই শীটটাই আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের শীটটা প্রোভাইড করা হবে, আপনারা দলিলের ফরম্যাটটা দেখে নিবেন নিজ দায়িত্বে। এবং দলিলের সংক্ষিপ্ত রূপ আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে, যে এই যে ভেটিংটা, এই ভেটিং এর শীটটা আপনারা নিবেন, নিজেরা হাতে করে করবেন। এই ভেটিংটা মানে আজকে ভেটিং লেকচার 3, এই ভেটিং লেকচার 3 আপনাদেরকে প্রোভাইড করে দেবে কোচিং কর্তৃপক্ষ। আপনারা এই ভেটিংটা নিজেরা করে আনবেন। 1 নম্বর হোমওয়ার্ক, 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে দলিলের যে সংক্ষিপ্ত রূপ, সেইগুলো কিন্তু আপনারা মেমোরাইজ করবেন, সেগুলো আগামী ক্লাসে পড়া থাকবে। এই 2টা হোমওয়ার্ক থাকবে। দেন আপনাদেরকে আগামী ক্লাস থেকে আমি নতুন নতুন ভেটিং গুলো আপনাদেরকে ইনপুট দেওয়ার চেষ্টা করবো। এই যে বললাম, ডকুমেন্টস উইদাউট ডকুমেন্টস যে ভেটিং গুলা, এগুলো আপনাদেরকে দিয়ে দেবো, প্র্যাকটিসের জন্য সহযোগিতা হবে, আপনাদের জন্য খুব একটা সাপোর্ট হয়ে যাবে আশা করি। এই আর আগামী ক্লাসে আমি নিজে নিজে আপনাদেরকে এক্সট্রা ভাবে কিছু কিছু ভেটিং বানিয়ে দেবো, হোমওয়ার্ক থাকবে এইগুলা। ঠিক আছে, তো তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আপনারা পেরেশান হবেন না, এগুলো চেষ্টা করেন, ক্লাসের লেকচার শিট গুলো নেন, আপনারা করতে থাকেন, আলহামদুলিল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও যদি বুঝতে না পারেন, আমি তো আছি ইনশাল্লাহ। তো আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, মোস্তাক সুস্থ ভাই, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।